ইতিহাসে সত্যি হয় না, ইতিহাসে শুধু ভার্সন হয়, পার্সপেক্টিভ হয়। তো ব্রিটিশ পার্সপেক্টিভটা কি, 30 লক্ষ থেকে 50 লক্ষ বা তার বেশি মানুষ মারা গেছে। জিউইশ হলোকস্ট যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় হয়েছিল সেটা নিয়ে কথা বলি, কিন্তু ইন্টারন্যাশনালি এই হলোকস্টটা নিয়ে কথা বলা হয় না। হিউজ নাম্বার, এবং এটা পুরোপুরি ব্রিটিশদের ব্যর্থতার ফলে হয়েছে। 1919-এর আরেকটা ঘটনা নিয়ে নিশ্চয়ই এখানে আলোচনা করতে হবে, যেটা ভারতবর্ষের স্বাধীনতায় আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, জালিয়ানওয়ালাবাগ। সাহেবদের একটা সেন্স অফ জাস্টিস ছিল। আমরা বুঝতে পারি এখান থেকে যে জেনারেল ডায়ারের কোনোদিনও অ্যারেস্ট হয়নি, কোনোদিনও তাকে কোনো সাজা দেওয়া হয়নি, শুধু আর্মি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবং ব্রিটিশ পার্লামেন্টে ওনার সমর্থনেও বেশ কিছু ব্রিটিশ লোকজন কথা বলেছিলেন। এই সময় থেকে নেহেরু প্রচণ্ডভাবে সোশ্যালিস্ট বা সমাজবাদী হয়ে ওঠেন। তার মধ্যে একটা কমিউনিস্ট এবং সোশ্যালিস্টের একটা মেলবন্ধন ছিল, যেটার কারণে উনি ভারতবর্ষের সমস্ত প্রবলেম, সমস্ত সমস্যাকে অর্থনৈতিক দিক থেকে দেখতেন। আচ্ছা, জিন্নাও খুব বেশি এই মুসলিম পপুলেশনকে একটা ধর্মীয় গ্রুপ হিসেবে দেখতেন না, তিনি একটি সামাজিক গ্রুপ হিসেবে দেখতেন। তিনি এবং বার্নিও বলছেন অনেক, যে পাকিস্তান তো জিন্না চাইতেন, মুসলিম লীগও চাইতো, কিন্তু পাকিস্তান বলে আলাদা কোনো দেশ চাইতো না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন বৈঠক। আবার চলে এসেছি আরেকটা এপিসোড নিয়ে। প্রথম কথা, থ্যাংক ইউ সো মাচ বৈঠককে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আপনারা বেশ কিছু মানুষ আমাদের বৈঠকের সঙ্গে এসেছেন এবং এমন কিছু কমেন্টস আমরা পেয়েছি, সেটা সত্যি আমার তরফ থেকে এবং প্রেমাশিসের তরফ থেকে উই ওয়ান্ট টু থ্যাংক ইউ এভরিওয়ান যারা বৈঠককে ভালোবাসা দিচ্ছেন। আশা করি এই ভালোবাসাটা আরেকটু বাড়বে, আরও বেশি লোক বৈঠকের দর্শক হিসেবে মানে নিজেদেরকে এনরোল করবেন, বা আপনারাও পারলে তাদেরকে শেয়ার করবেন বৈঠকের ব্যাপারে। সো আমরা বৈঠকে কী করি, আপনারা যারা দেখছেন, তারা আগে থেকে দেখছেন, তারা জানেন। যারা নতুন দেখছেন তাদের জন্য বলি, আমরা প্রতিটা এপিসোডেই একটা বই নিয়ে সেই বইটা নিয়ে একটা আলোচনা করি এবং সেটাকে সেলিব্রেট করার চেষ্টা করি, বা বইটা থেকে কী পার্সপেক্টিভ পাওয়া গেছে সেটা নিয়ে কথা বলার চেষ্টা করি। তো আজকের বইটা হলো বার্নে হোয়াইটস্পানারের বইটার নাম হলো পার্টিশন, দ্য স্টোরি অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড দ্য ক্রিয়েশন অফ পাকিস্তান ইন 1947। এটা খুব পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে বইটা কী নিয়ে। অবভিয়াসলি একটা এমন ইভেন্ট, যে ইভেন্টটা সম্পর্কে আমরা অনেকেই জানি, এবং আমরা ভারত এবং ভারতীয় উপমহাদেশের যতজন মানুষ আছে প্রত্যেকেই জানে যে এটা খুব একটা আমাদের হিস্টোরিক্যাল ইভেন্টের মধ্যে একটা খুব ইম্পর্ট্যান্ট ইভেন্ট। এই বইটা স্পেসিফিক্যালি আমি যতদূর জানি, এই বইটা সম্পর্কে আমি যতটুকু বুঝতে পেরেছি, সেটা হলো যে এই বইটা শুধুমাত্র পার্টিশন নিয়ে কথা বলে না। অ্যাকচুয়ালি এই বইটার যে কাভারটা আছে সেখানে দেখতে পাচ্ছেন বোধহয় কিছু লোক চলে যাচ্ছে হেঁটে, তাদের মাথায় বোঝা, এবং ঠিক পার্টিশনের সময় যেরকম ছবি আমরা বারবার দেখতে পেয়েছি। এই বইটা অ্যাকচুয়ালি পলিটিক্সটাকে তো ধরেই। এই বইটার টাইম ফ্রেমটা যদি বলি, তাহলে 1947-এর জানুয়ারি থেকে আগস্টের মধ্যে কী কী ঘটেছিল ইন্ডিয়াতে, কী কী পলিটিক্যালি ঘটেছিল, কী কী সোশিওলজিক্যালি ঘটেছিল। আমি যদি কোথাও ভুল করি প্রেমাশিস ঠিক করে দিই। সোশিওলজিক্যালি ঘটেছিল, কোন কোন মানুষগুলো খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করেছিল, তার মধ্যে লর্ড মাউন্টব্যাটেন আছে, অ্যাটলি আছে, চার্চিল আছেন, গান্ধী আছেন, নেহেরু আছেন, বল্লভভাই প্যাটেল আছেন, অনেকেই আছেন, আরও অনেকেই আছেন, জিন্না আছেন, খুবই ইম্পর্ট্যান্ট একটা মানুষ। কিন্তু এই বইটা শুধুমাত্র এটার উপর এমফেসিস করে না, বরঞ্চ এই বইটা ইট ট্রাইজ টু বি অ্যাকাউন্টেবল টু দ্য হিউম্যান সাইড অফ দ্য স্টোরি। মানুষের সঙ্গে কী হয়েছিল, মানুষের ওপর দিয়ে কী কী গেছিলো, কলকাতা, লাহোর স্পেসিফিক্যালি। শুধুমাত্র মানুষ বলতে কৃষকদের উপর কী গেছিলো, যারা শহরে থাকতেন তাদের উপর দিয়ে কী গেছিলো, রিফিউজিসদের উপর কী এক্স্যাক্টলি হয়েছিল। এবং যখন এই দুটো দেশ তৈরি হয়ে যায়, সেই দেশটা তৈরি হওয়া অবধি 1947 অবধি এই বইটা খুবই ডিটেলে একটা ডিসকাশন করে। আমি যা বললাম তার মধ্যে কিছু মিস করলাম? একদমই না। বেশ, তো এবার এই বইটা নিয়ে আমরা আজকে কথা বলবো। শুরু কোথা দিয়ে করবো আমরা এই বইটার ব্যাপারে বলার জন্য? আমরা শুরু কোথা থেকে করব? আমার মনে হয় প্রত্যেকটা এপিসোডে যেখান থেকে শুরু করি, যে এই বইটাই কেন, পার্টিশন নিয়ে তো একমাত্র বই লেখা হয়নি, প্রচুর বই লেখা হয়েছে। আমরা ছোটবেলা থেকে পার্টিশন এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স নিয়ে প্রচুর বই পড়েছি, একদম সিনেমা দেখেছি। তাহলে প্রথম কথা হচ্ছে পার্টিশন নিয়ে আবার একটা আলোচনা কেন? তো কত বছর হয়ে গেছে, 75 বছরের বেশি হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে যে এই বইটাই কেন, আমরা সেখান থেকে যদি শুরু করি। তো প্রথমত হচ্ছে যে পার্টিশন নিয়ে না খুব ধোঁয়া একটা আলোচনা হয়, এবং যেটা আমরা পড়ি
সেটা হয় ইন্ডিয়ার পার্সপেক্টিভ পড়ি অথবা আমরা পাকিস্তানের পার্সপেক্টিভ পড়ি। অর্থাৎ ইন্ডিয়ার হিস্টোরিয়ানরা বা ইন্ডিয়ার পলিটিশিয়ান, রাজনীতির নেতারা যেভাবে লিখতে চেয়েছেন ইতিহাস সেভাবে, অথবা পাকিস্তানের। এই বইটা একটু ইউনিক সেখান থেকে যে এটা একজন ব্রিটিশের লেখা, এবং শুধু ব্রিটিশ নয়, বার্নি হোয়াইটসপানের লেফটেন্যান্ট জেনারেল ছিলেন ব্রিটিশ আর্মিতে, যিনি মাউন্টব্যাটেনকে খুব কাছে থেকে দেখেছেন, এবং তার যে মানে পেডিগ্রিটা, ইটন কলেজ থেকে পাশ করা, মানে একদম ব্রিটিশ অ্যারিস্টোক্রেসি এবং পাওয়ার সেন্টারের যেই জায়গাটা সেখান থেকে। তো এটা খুব ইন্টারেস্টিং যে ব্রিটিশরা কীভাবে দেখেছে ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স এবং পার্টিশন দুটোকেই। এই ইতিহাসটা জানা মনে হয় জরুরি। এটাও নিরপেক্ষ নয়। আমি সবসময় বলি যে ইতিহাসে সত্যি খুঁজতে যাওয়াটা একটা ভুল। ইতিহাসে সত্যি হয় না, ইতিহাসে শুধু ভার্সন হয়, পার্সপেক্টিভ হয়। তো ব্রিটিশ পার্সপেক্টিভটা কি সেটা একটা যেমন জানার ইচ্ছা। আর খুব যখন বইটা পড়ছি অন্যান্য বইয়ের মাঝখানে, তখন আমার মনে হচ্ছে যে এইভাবে লিঙ্ক করেননি সব অন্য বইতে, যে যেটা তুই বললি যে সোশ্যাল অ্যাসপেক্টটা, রাজনীতিটা, ইন্ডিয়ার মানে 1857 থেকে কীভাবে ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স হলো সেটা, এবং আজকের দিনে সেটার কি ইম্প্যাক্ট, এই সবকটা জিনিসকে কানেক্ট করাটার মতো এতটা ব্রড, এতটা বড় করে খুব বেশি বই লেখা হয়নি। এটাই একমাত্র বই নয়, তবে এটা একটা পার্সপেক্টিভ। আমার মনে হয় এই পার্সপেক্টিভটাও জানা দরকার। বেশ, আরেকটা কারণও আমি বলি, সেটা হলো যে আমরা যখনই যেই বইগুলো তোকে বেশি এফেক্ট করে বা মনে হয় যে না এই বইটা না বেশ একটা এমন কিছু পড়লাম যেটা একটা এক্সপিরিয়েন্স দিল, সেটার তো মানে এই বইটা পড়তে আমার বোধহয় জেনারেলি 1 সপ্তাহে একটা বই আমি শেষ করি আমার অ্যাভারেজে। এই বইটা পড়তে আমার 3 সপ্তাহ লেগেছে। তার কারণ হচ্ছে ওই যে হিউম্যান স্টোরিজগুলো। মানে আমি এমন সময় হচ্ছে এক একটা পাতা পড়ে আমি 1 ঘন্টা চুপ করে বসে আছি, যে আমি ভাবতে পারছি না যে এটা হয়েছে, এটা আমাদের দেশের মানুষ করেছে, হ্যাঁ আমাদের দেশে এটা হয়েছে। এই দেখেছি, আমরা সিনেমা দেখেছি, আমরা বই পড়েছি, কিন্তু একজন প্রত্যক্ষদর্শীর জবানবন্দিতে যখন সেই জার্নালটা আছে, সেটার রেফারেন্সে সেই জিনিসটা জানা, এত বিভৎসতা, তো সেইখান থেকে আমার মনে হয় এগুলো জানা দরকার যাতে ওই ভুলগুলো আর আমরা না করি। তো খুবই ইম্প্যাক্টফুল একটা বই আমার জন্যে। তাই মনে হলো যে সবার সাথে যদি ভাগ করে নেওয়া যায় তাহলে পরে ভালোই হবে। বেশ, তাহলে আমরা শুরু করি, আমরা বইটায় ঢুকি। তার আগে একটা জিনিস তো আমার মনে হয় বলা উচিত, বা একটা জিনিস নিয়ে আলোচনা করা উচিত, সেটা হলো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সের প্রিফেজ, মানে শুরু এবং এই অবধি পৌঁছানো, মানে 1947 অবধি পৌঁছানো। যদি আমরা ছোট করে একটুখানি কীভাবে আমরা পৌঁছলাম এই অবধি, সেটাতে এসে যদি আমরা এটাতে ঢুকতে পারি, এবং যদি খুব ছোট করে করি সেটা। হ্যাঁ, ছোট করে শুধু নয়, বার্নি যখন লিখেছেন তখন উনিও প্রত্যেকটা চ্যাপ্টারে, ওনার চ্যাপ্টারগুলো হচ্ছে 12টা চ্যাপ্টারের বই, জানুয়ারি থেকে ডিসেম্বর, এই 12টা চ্যাপ্টার। কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে একটা বড় পার্ট হচ্ছে যে আজকে যেটা হচ্ছে ধরুন মার্চ মাসে, সেটার লিগেসি কি, এইভাবে। এই কারণেও বইটা নিয়ে ওরকম ক্রোনোলজিক্যালি পুরো ব্যাপারটাকে সাজাতে একটু সময় লেগেছে। তো ঠিক আছে, আমরা আগের জায়গা থেকে ঢুকি। গল্পটা শুরু হচ্ছে কিন্তু 1857। রাইট, 1857-এ প্রথম আমরা জানি যে ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্সের জন্য, ভারতের স্বাধীনতার জন্য একটা আন্দোলন হলো, যেটাকে সিপাহী বিদ্রোহ বলা হয়। তো সিপাহী বিদ্রোহটা কেন হয়েছে আমরা জানি, ওই একটা এনফিল্ড রাইফেলের চর্বি। কিন্তু তাছাড়াও আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে একটা রেশিয়াল, একটা জাতিগত বিদ্বেষ, ব্রিটিশ সৈন্য এবং ভারতীয় সৈন্যদের যে স্যালারি সেটা আলাদা, এই সমস্ত কারণে হলো। এবং যেটা দেখা গেল যে একটা প্রচণ্ড রকমের ভায়োলেন্স হলো, সেটা ইন্ডিয়ার যারা সিপাহী বিদ্রোহ যারা বিদ্রোহ করছেন তারাও করলেন ব্রিটিশদের ওপরে, এবং যেটা লখনৌর রেসিডেন্সিতে গেলে দেখা যায় কী ধরনের আক্রমণ হয়েছে। উল্টো দিকে যখন যেটা দমন করা হলো, সেটাও খুব নির্মমভাবে দমন করা হলো। এরপর অ্যাকচুয়ালি ব্রিটিশ সাম্রাজ্য, ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে ব্রিটিশ গভর্নমেন্ট ডাইরেক্টলি হিজ ম্যাজেস্টিস গভর্নেন্স প্রথম নিলেন। তখন হার ম্যাজেস্টিস ভিক্টোরিয়া নিলেন। তখন যেগুলো চেঞ্জ হলো সেগুলোর ইম্প্যাক্ট আমরা পরে দেখবো যে পার্টিশন অবধি কীভাবে এসছে। প্রথম কি করা হলো যে ভাইসরয় তৈরি হলো। ভাইসরয়ের একটা লেজিসলেটিভ কাউন্সিল, যেখানে সবাই ব্রিটিশ। পরে আমরা দেখব যে এই লেজিসলেটিভ কাউন্সিলে কীভাবে ধীরে ধীরে ভারতীয়রা ঢুকছেন, এবং একটা গণতান্ত্রিক সরকার এই লেজিসলেটিভ কাউন্সিলের হাত ধরেই তৈরি হচ্ছে পার্টিশন অবধি, এবং সেটা নিয়েই যত রাজনীতি, কংগ্রেস, মুসলিম লীগ ইত্যাদির।
দ্বিতীয় একটা জিনিস হচ্ছে তার আগে অবধি এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যতে বাঙালি এবং ইউপির লোকজন বেশি থাকতেন। আচ্ছা, যেহেতু এই জায়গাগুলো তাদের মূল ছিল। তো এবার এই 1857 এটা হওয়ার পরে ব্রিটিশদের মনে হলো এই দুটো জাতিকে আর নেওয়া যাবে না, তারা পুরো চেঞ্জ করে দিলেন মিলিটারিটাকে। তখন নেওয়া হলো পাঞ্জাবি মুসলিম এবং পাঞ্জাবি শিখ, এরা বেশিরভাগ প্রায় 50% এরা গোর্খা, মারাঠা, জাট, ডোগরা, অর্থাৎ একটা কাস্ট বেসড একটা মিলিটারি তৈরি হলো। এটারও একটা প্রভাব পড়েছে পার্টিশনের এই যে হিংসা, সেটাকে আর্মি কেন সামাল দিতে পারেনি, তার একটা লিগেসি আছে এই কাস্ট বেসড মিলিটারি তৈরি হওয়াতে, সেটাতেও আমরা আসব। আরেকটা তৈরি হলো রেলওয়ে, যে সবচেয়ে বেটার প্রবলেম হয়েছিল ব্রিটিশদের 1857-এ, সেটা হচ্ছে যে সৈন্যদের মুভ করাটা খুব মুশকিল হয়ে গেছিলো। তো তখন তারা রেলওয়ে তৈরি করলেন এবং খুব প্রফিটেবল একটা রেলওয়ে ব্রিটিশদের পক্ষে। তো সেই রেলওয়েটারও একটা এফেক্ট আমরা জানি, যে ট্রেন টু পাকিস্তান যারা পড়েছেন খুশবন্ত সিংয়ের, ট্রেনের ম্যাসাকার পাকিস্তানের এবং ইন্ডিয়ার পার্টিশনে একটা বিরাট বড় ভূমিকা ছিল। প্রায় বার্নি বলছেন প্রায় 10 লক্ষের বেশি মানুষ তো মারা গিয়েছেনই, সেটা 3 লক্ষ অব্দিও পৌঁছতে পারে, 30 লক্ষ অব্দিও পৌঁছতে পারে। এত মানুষ মারা গেছেন যে আমরা জিউইশ হলোকস্ট, যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় হয়েছিল, সেটা নিয়ে কথা বলি কিন্তু ইন্টারন্যাশনালি এই হলোকস্টটা নিয়ে কথা বলা হয় না। তো ট্রেনের একটা বড় ভূমিকা ছিল। আইসিএস তৈরি হলো, যেটা এখন আইএএস হয়েছে, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, তখন ইন্ডিয়ান সিভিল সার্ভিস। এই ইন্ডিয়ান সিভিল সার্ভিসটার একটা বড় ভূমিকা ছিল ভারতবর্ষের গঠনটাকে তৈরি করার জন্য, কারণ ব্রিটেনের খুব ভালো ভালো ছেলেরা আইসিএস হয়ে এই দেশে আসতে শুরু করলেন এবং তারা সমস্ত ইন্ডিয়া কিন্তু চষে বেড়াতেন, যেহেতু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিল এরা সারাদিনই ঘুরতো, ঘোড়ায় করে হোক বা যাতে করে হোক। এরা মনে করতেন যে আমরা ভারতটাকে বেশি চিনি দিল্লিতে যে সমস্ত ভারতীয় রাজনীতিকরা বসে আছে তাদের থেকে। তো এই একটা এদের মধ্যে তৈরি হয়েছিল। আচ্ছা, এই ব্রিটিশ গেল একটা জিনিস। আরেকটা হলো যে ইন্ডিয়ানরা কি করছে, তখন ইন্ডিয়ানরা তো হেরে গেছে। তো ভারতের মুসলিমদের মধ্যে একটা এবং হিন্দুদের মধ্যেও একটা ইন্ট্রোস্পেকশন, অন্তর্দৃষ্টি জায়গা তৈরি হলো। মুসলিমরা মনে করলেন নিশ্চয়ই আমরা আমাদের আসল ইসলাম থেকে সরে গেছি, নইলে আমাদেরকে আল্লাহ এরকমভাবে একটা আমরা সবাই মিলে চাইছি, তা এটা হারিয়ে দিলেন কেন? ঠিক, তো তখন তারা ইন্ট্রোস্পেক্ট করতে শুরু করলেন এবং দেওবন্দি একটা সেক্ট তৈরি হলো, যারা ইসলামের মূল পথে ফেরার জন্য আরেকটু গোড়া এমনি তৈরি হওয়া শুরু করলো। ইসলামের মূল মেসেজটা কি এটা খোঁজার চেষ্টা করছেন, কিন্তু তারাও চাইছেন যে ভারতবর্ষে হিন্দুদের সাথে মিলেই এই ব্যাপারটা করা হোক। মুসলিমদের মধ্যে আরেকটা তৈরি হলো যে শিক্ষিত হতে হবে। তো সেখান থেকে এই আলিগড় মুসলিম ইউনিভার্সিটি অবধি একটা, মানে প্রথমে ইসলামিক ওরিয়েন্টাল কলেজ, সেখান থেকে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, অর্থাৎ একটা মুসলিম এডুকেটেড ক্লাস তৈরি হওয়া শুরু হলো। হিন্দুরা কি করলেন, হিন্দুদের মধ্যেও সেই ইন্ট্রোস্পেকশন তৈরি হলো যে নিশ্চয়ই আমরা আসল হিন্দু জায়গার থেকে সরে গেছি। তো হিন্দু ধর্মের মধ্যেও একটা নিজস্ব রিফর্ম আর কি, সেটা তৈরি হলো দয়ানন্দ সরস্বতীর হাত ধরে, পরে ব্রাহ্ম সমাজ, তারপরে আমাদের স্বামী বিবেকানন্দ, এদের হাত ধরে, যেখানে ন্যাশনালিজম ধীরে ধীরে এবং হিন্দুত্ব বিষয়টাকে প্রমোট করা বা সেই অর্থে হিন্দুত্ব বলে একটা বিষয় যে আছে সেটা অনেক বেশি উঠে এলো দেশের সাথে। হ্যাঁ, তার আগে অবধি হিন্দু ধর্মটা সম্পূর্ণভাবেই কিন্তু একটা নিজের আত্মচিন্তন ইত্যাদি দর্শনের জায়গাতেই ছিল, আর প্রচণ্ডভাবে কাস্টিজম ছিল হিন্দুইজমে। কিন্তু দয়ানন্দ সরস্বতী বা স্বামী বিবেকানন্দ বা অন্যান্য যেসব রিফর্ম তৈরি হয়, যেটা নিয়ে আমরা নাগা এপিসোডে আলোচনা করেছি কিছুটা, যে কাস্টটাকে সরিয়ে রেখে দেশীয় একটা দেশাত্মবোধ, হিন্দু দেশাত্মবোধের সৃষ্টি হলো। নাগা সন্ন্যাসীর এপিসোডটা যদি না দেখে থাকেন তাহলে এই চ্যানেলেই গিয়ে নাগা সন্ন্যাসীর এপিসোডটা দেখতে পারেন, খুবই ইন্টারেস্টিং একটা এপিসোড, দেখলে অবশ্যই আনন্দ পাবেন। কামিং ব্যাক টু দিস, রাইট। সো এই হচ্ছে একটা তৈরি হচ্ছে। আচ্ছা, এই সময় কি হচ্ছে যে পুলিশ এবং আর্মির ওপরে, মিলিটারি আর কি, তার উপরে ব্রিটিশরা প্রচুর পরিমাণ খরচা করা শুরু করলেন, প্রায় 50%। তাদের কি মনে হলো যে সেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা খুব ইম্পর্টেন্ট।
যে আমাদের ব্রিটিশদের এখানে যদি থাকতে হয় তাহলে আর্মি এবং পুলিশকে খুব স্ট্রং করতে হবে, না হলে পরে আবার একটা মিউটিনি হতে পারে। এই আবার একটা মিউটিনি হতে পারে এই ভাবনাটা কিন্তু 1947 অবধি ছিল ব্রিটিশদের মাথায়, যেটা একটা মূল কারণ, আমরা আসবো সেটাতে, এই ভারতবর্ষের ইন্ডিপেন্ডেন্সের পেছনে। যখন আরেকটা মিউটিনির জায়গা দেখা দিচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মানে আজাদ হিন্দ ফৌজের কথা শুনে বা অন্যান্য কারণে, যখন ওই আইএনএস তলোয়ার যেটা নিয়ে কল্লোল নাটকটা, এই যখন আরেকটা মিউটিনির একটু আভাস দেখা দিচ্ছে তখনই কিন্তু ব্রিটিশরা ভয় পেয়ে যাচ্ছেন যে আবার হয়তো মিউটিনি হয়ে যাবে। তো যাই হোক, একটা প্রফেশনাল আর্মি তৈরি হলো, রেলওয়ে তৈরি হলো, প্রচুর পরিমাণে খরচা করা শুরু হলো আর্মির পেছনে, পুলিশের পেছনে। আরেকটা হচ্ছে যে তারা বুঝলেন যে ভারতবর্ষ তো আফ্রিকার ছোট ছোট দেশগুলোর মতো নয়, ভারতবর্ষে যদি চালনা করতে হয় তাহলে সমস্ত মানুষ আমরা ব্রিটেন থেকে এনে চালাতে পারবো না, এখানকার মানুষকে আমাদের শিক্ষিত করতে হবে, কিছুটা শিক্ষিত করতে হবে, যারা অন্তত আইএস তো হতে দিতেন না, আইসিএস হতে দিতেন না প্রথমত, কিন্তু কিছু সরকারি কাজ অন্তত ভারতীয়দের দিয়ে যেন চালানো যায়। তো সেই জন্য স্কুল, কলেজ ইত্যাদি তৈরি হচ্ছে। এটা একটু আগে থেকে তৈরি হচ্ছে। তো 1857 ধর আমাদের ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, কলকাতা ইউনিভার্সিটি, বম্বে ইউনিভার্সিটি, মাদ্রাজ ইউনিভার্সিটি সব তৈরি হচ্ছে। এই একটা ব্রিটিশদের তরফ থেকে দেখতে গেলে এটা একটা বড় ভুল। আচ্ছা, কেন? কারণ ঠিক আছে তুমি তৈরি করছো নিজেদের চাকরির পেশার জন্যেই, কিন্তু পড়াশোনা শিক্ষাটার উপরে তুমি কন্ট্রোল পুরোপুরি করতে পারছো না। পড়াশোনাটা তো ব্রিটিশ এডুকেশন সিস্টেম থেকেই আসছে। তো এই যারা শিক্ষিত হয়ে উঠছেন, একটু বেশি শিক্ষিত হচ্ছেন, ধরুন মাস্টার্স ডিগ্রি বা গ্র্যাজুয়েট হয়ে যাচ্ছে, এরা কিন্তু ওই লিবার্টি, ইন্ডিপেন্ডেন্স, এই জিনিসগুলো শেক্সপিয়ার পড়ে ফেলছে, তারা ওয়ার্ল্ড ভিউটা খুলে যাচ্ছে, ওয়ার্ল্ড ভিউটা হয়ে যাচ্ছে। তারা তখন আস্তে আস্তে ডিমান্ড করা শুরু করেছে যে হ্যাঁ, তাহলে তুমি ব্রিটিশরা কেন আমাদেরকে সব অধিকার দিচ্ছ না। এই ডিমান্ড তৈরি হলো। ব্রিটিশরা একটা এমন আইন ব্যবস্থা ইন্ডিয়াতে চালু করলেন, ভারতে চালু করলেন, যেটা সম্পূর্ণ আগের মুঘল পিরিয়ডের ফার্সি টার্সি থেকে সরে গিয়ে সম্পূর্ণ ইংরেজিতে একটা আইন ব্যবস্থা, যেটা খুব শিক্ষিত না হলে ওই আইন ব্যবস্থার সাথে সাধারণ মানুষের কোনো সম্পর্কই নেই। তো সেই লয়ারগুলো তৈরি হলো ভারতের এই ইউনিভার্সিটিগুলোতে পড়ে, লন্ডন থেকে ব্যারিস্টার হয়ে আসা, সেই সময় এটা অনেক ব্যাপার ছিল। আমরা যদি দেখি যে কারা স্বাধীনতার আন্দোলনের পুরোধা, তারা কিন্তু হয় আইসিএস বা অমনি খুব শিক্ষিত, লন্ডনে গিয়ে শিক্ষিত হচ্ছে, অথবা তারা লয়ার। নেহরু, প্যাটেল, গান্ধী, তিনজনে, জিন্না, চিত্তরঞ্জন দাস, এরা সবাই ব্যারিস্টার। চিত্তরঞ্জন দাস, এই 4-5 জন, জিন্না নিজেও, সবাই ব্যারিস্টার। এদের সাথে কিন্তু সাধারণ মানুষের সম্পর্ক নেই। এরা দিল্লিতে বসে বা বোম্বেতে বসে প্র্যাকটিস করছেন এবং একটা ব্রিটিশ আইডিয়া নিয়ে এরা করছেন। তারপরে গোপাল কৃষ্ণ গোখলে, উনি একজন সিভিল সার্ভেন্ট। সুভাষচন্দ্র বোস অবভিয়াসলি সিভিল সার্ভেন্ট হয়ে ছেড়ে দিলেন। তো এই একটা ক্লাস তৈরি হলো। এখান থেকে আমার মনে হয় সূচনাটা শুরু। কিন্তু আসল শুরুটা হচ্ছে, আমাদের বাঙালিদের একটা ধারণা আছে যে ব্রিটিশদের বোধহয়, শুনেওছি এক একটা ইন্টারভিউতে বলছে যে সাহেবদের একটা সেন্স অফ জাস্টিস ছিল, ভারতীয়দের নাকি সেটা ছিল না। তার জন্যে তো সেটা কত বড় ভুল, সেটা প্রথম প্রকাশ পায় 1883 সালে। একটা লর্ড রিপন ছিলেন, উনি একটু প্রোগ্রেসিভ ছিলেন। উনি একটা আইন চালু করার জন্য চেষ্টা করেন, ইলবার্ট বিল বলে, যে ভারতীয় জাজরাও ইউরোপিয়ানদেরকে সাজা শোনাতে পারবে, বিচার করতে পারবে। আচ্ছা, এটা একেবারেই ব্রিটিশরা মেনে নিতে পারলেন না। এই যে মেনে নিতে পারলেন না, তখন থেকে আমাদের সেই 1883 সে ঘটনাটা খুব ইম্পর্টেন্ট। তখন ভারতীয়রা প্রথম বুঝলো যে এরা তো আমাদের সমান মনে করছে না। সে থেকে কংগ্রেসের শুরু। কংগ্রেসের যে উৎপত্তির একটা মূল কারণ হচ্ছে ইলবার্ট বিল। এবং সেটাতে অধিকারের জায়গা থেকে অধিকার যে চেয়ে নিতে হবে, বা এরা যে আমাদের সমান ভাবছে না, এই সেন্সটা থেকেই কংগ্রেসের জন্ম। এই সেন্সটা থেকে কংগ্রেসের জন্ম হলেও তখনও যারা রয়েছেন কংগ্রেসের পুরোধা, ধর গোপাল কৃষ্ণ গোখলে, সে কিন্তু ব্রিটিশদের থেকে আলাদা হতে চাইছে না। সে শুধু সমান অধিকার চাইছে ব্রিটিশ গভর্নমেন্টের মাঝখানে থেকেই। গান্ধীজি যখন সাউথ আফ্রিকাতে আন্দোলন করছেন, তখন কিন্তু তিনি ব্রিটিশদের থেকে আলাদা হতে চাইছেন না। তিনি চাইছেন যে আমরা যারা ভারতীয়, আমাদেরকেও সমান অধিকার দেয়া হোক। কংগ্রেসের আমার মনে হয়
যদি খুব ভুল না হয় 1920 আগে অবধি কংগ্রেসে সম্মেলনে কিন্তু লং লিভ দ্য কিং এই শুরু হতো, লর্ড গড সেভ আওয়ার গ্রেটেস্ট কিং, যেটা ব্রিটেনের ইয়ে আর কি, মানে ন্যাশনাল ওটা দিয়েই শুরু হতো। 1920-তে প্রথম এটা তৈরি হয় যে না, আমাদের স্বাধীনতা দরকার, আমরা ব্রিটিশ গভর্নমেন্টের থেকে আলাদা হয়ে যাব। তার আগে অবধি গোপালকৃষ্ণ গোখলে নিজে লিখেছেন যে ভারতীয়দের হাতে সরকার তো দেওয়া যেতে পারে না। বাল গঙ্গাধর তিলক উঠে আসলেন, যেটা তুই আরেকটা কোন এপিসোডে বোধহয় তুই রেফার করছিলি, যে প্লেগের সময় উঠে এলেন, এবং সে সময় 1905 বঙ্গভঙ্গের সময় তিনি খুবভাবে সাপোর্ট করলেন। সেই সময়টা একটা খুব ইম্পর্ট্যান্ট টাইম, কারণ ওই সময় থেকে একটা জিনিস তৈরি হচ্ছে, সেটা হলো ব্রিটিশদের এগেনস্টে বা ব্রিটিশদের পলিসিজের এগেনস্টে ভারতীয় কিছু মানুষের এই আওয়াজ তোলার টেন্ডেন্সিটা তৈরি হচ্ছে, এবং তার বোধহয় মূল বেসটা ওই সিপাহী বিদ্রোহী। তারপর থেকে সিপাহী বিদ্রোহ থেকে আমরা 1905 অব্দি এই আমাদের একটা জার্নি। 1905-এর বঙ্গভঙ্গটা একটা বড় ঘটনা, যে বাংলা ভাগ করে 2 ভাগ করে দেওয়া হবে, এবং মূলত এই বাংলার হিন্দুরা চাইতেন না যে এই ডিভিশনটা হোক। এটা কিন্তু খুব স্পষ্টভাবে বোঝা দরকার। বাংলার মুসলিমরা প্রথমত তখনও তাদের একটা রাজনৈতিক আলাদা করে কোনো প্ল্যাটফর্ম তৈরি হয়নি। দ্বিতীয়ত তারা কিন্তু গরিব ছিলেন, জমিদারদের জমি বেশিরভাগ হচ্ছে ইস্ট বেঙ্গলে, এখন যেটা বাংলাদেশ। তো এই সমস্ত কারণে বাংলার হিন্দুরা চাইতেন না যে বাংলা ভাগ হোক। তার মধ্যে রবীন্দ্রনাথও পড়েন, কারণ তারও জমির বেশিরভাগ পার্টটা হচ্ছে ইস্ট বেঙ্গল। তো এই সমস্ত বাঙালি হিন্দুরা চাইতেন না যে বাংলা ভাগ হোক। বাংলা ভাগ হলো না। গঙ্গাধর তিলক সাপোর্ট করলেন, যিনি হচ্ছে কংগ্রেসের মধ্যে চরম ভাবাপন্ন যে গ্রুপটা, তার লিডার আর কি। তো এই অবধি আমরা 1905-এ এলাম। তারপর প্রথম একটা মর্লে মিন্টো বলে একটা রিফর্ম হলো। সেখানে এই যে লেজিসলেটিভ কাউন্সিল তৈরি হয়েছিল, প্রথম সেখানে হলো যে না, একজন ভারতীয় সেই লেজিসলেটিভ কাউন্সিলে থাকবে। 12 জনের কাউন্সিল, এটা হচ্ছে ইলেক্টেড মেম্বার, অর্থাৎ এই প্রথম গণতন্ত্র ভারতীয়দের দেয়া হলো। এটা নিয়ে আমরা আগেও কোনো একটা বইতে সম্ভবত ডিথ্রোনডে আমরা কথা বললাম এই নিয়ে, পার্টিকুলার ইয়ে নিয়ে। হ্যাঁ, তো এই বইটা করার পেছনে আরেকটা কারণ এটাও কিন্তু, যে আমরা ডিথ্রোনডে করার সময় বলেছি যে 40% ইন্ডিয়ার গল্প আমরা করলাম প্রিন্সলি স্টেট নিয়ে, বাকি 60% কি তাহলে আমরা করবো না? সেটাও একটা কারণ। এটাও অ্যাকচুয়ালি বাকি 60%-এরই গল্প অ্যাকচুয়ালি। এটা 100% তো প্রিন্সলি স্টেট নিয়ে আমরা আলোচনাটা করবো না, কারণ যেহেতু ওটা হয়ে গেছে, মানে ওইটা আমরা অলরেডি করে নিয়েছি, ওটা আমরা জানি। হ্যাঁ, তো 1909-তে এই প্রথম আমরা, এবং গোখলে সেখানে খুব অ্যাপ্রিসিয়েট করলেন ব্যাপারটাকে, যে ঠিক আছে, আমাদের কিছুটা অন্তত আমরা গণতন্ত্র পেলাম, সেলফ গভর্নেন্স পেলাম। এরপর শুরু হয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধ। 1914 থেকে 1918, খুব সম্ভবত, আমি যদি ডেটটা খুব ভুল না করি সালগুলো। ভারতীয়রা কিন্তু খুব সাংঘাতিকভাবে সাপোর্ট করলেন। কংগ্রেসও, গান্ধী সাপোর্ট করলেন, এবং অন্যান্য গোখলে ইত্যাদি সবাই সাপোর্ট করলেন। প্রচুর, কারণ সাপোর্ট মানে কি, প্রচুর ভারতীয় সৈন্য গেছে তো লড়তে। প্রায় 12 লক্ষ ভারতীয় সৈন্য, তারা ব্রিটিশদের হয়ে লড়েছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে। এবং 100 মিলিয়ন পাউন্ড ভারতবর্ষের, সেটা ব্রিটিশদের যুদ্ধে 100 মিলিয়ন পাউন্ড, হ্যাঁ, এটা হচ্ছে হিউজ অ্যামাউন্ট। এটা গ্রান্ট দেওয়া হয়েছিল ভারত থেকে ব্রিটেনকে এই সময় লড়ার জন্য। হিউজ অ্যামাউন্ট। তো অবভিয়াসলি তারা চাইতেন, কংগ্রেস এবং অন্যান্য লিডারশিপরা, যে এই সাহায্যের বদলে অন্তত আমাদেরকে সেলফ গভর্নেন্সটা দাও, স্বায়ত্ত শাসনের অন্তত কিছুটা অধিকার আমাদের দেয়া হোক। তখনও কিন্তু হচ্ছে না এটা যে আমরা আলাদা হয়ে যাব, আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবো, এসব কথা কিন্তু হচ্ছে না তখনও, যে আমরা একটা সেলফ গভর্নেন্স দরকার। এমন একটা ঘটনা এখানে ইম্পর্ট্যান্ট, এই প্রথম বিশ্বযুদ্ধের সময়টা ইম্পর্ট্যান্ট কেন, যে আমি এই বই থেকে প্রথম ব্যাপারটা নিয়ে জানলাম, অনেকে হয়তো জানেন, যে আমেরিকার ভূমিকা ভারতবর্ষের স্বাধীনতায়। আচ্ছা, সেটা কীরকম? যখন আমেরিকা এবং ব্রিটেন মিলে প্রথম বিশ্বযুদ্ধ লড়া শুরু করে, তখন সেই আমেরিকার সেই সময় যিনি প্রেসিডেন্ট উড্রো উইলসন, তার সাথে ইউকের একটা প্যাক্ট হয় যে যুদ্ধের পরে যত দেশ রয়েছে কলোনিজ, মানে ব্রিটিশ কলোনি, তাদেরকে একটা স্বায়ত্তশাসন দিতে হবে।
আচ্ছা, এটা কেন, মানে এটা কোনো পলিটিক্যাল রিজন জানা যাচ্ছে? পলিটিক্যাল রিজন নিয়ে এই বইটাতে নেই, তবে আমেরিকা কিন্তু সবসময় তাদের সমস্ত চুক্তির পেছনে একটা গণতান্ত্রিক একটা বিষয় নিয়ে আসে সবসময়, গণতন্ত্র স্থাপনা করতে হবে। হয়তো এটা কারণ হতে পারে, রাজনৈতিকভাবে হয়তো এটা কারণ হতে পারে যে আমেরিকা চাইতো না যে ব্রিটেন অত বড় শক্তিশালী থাকুক। সবাই যদি স্বায়ত্তশাসিত হয় তাহলে পরে তো ইউকের ক্ষমতা একটু হ্রাস পাবে। আবার এটাও বলা যেতে পারে যে সে সময় আমেরিকার যে উইড্রো উইলসন বা এই জাতীয় যে মানুষরা ছিলেন তাদের মধ্যে অ্যাকচুয়ালি তারা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্যে খুব বেশি সিরিয়াস ছিলেন, কিন্তু এই চুক্তিটা হয়েছিল। তো সেই সমস্ত চুক্তির নিরিখে ভারতীয়রা ভাবছিলেন যে ঠিক আছে, তাহলে আমরা একটা তো স্বায়ত্তশাসন তো পাবো, বাল গঙ্গাধর তিলকের যে হোম রুল মুভমেন্ট সেটার একটা সমর্থন। তো এই ইয়েতে 1919-এ মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট বলে একটা অ্যাক্ট পাস হয় যে ওই লেজিসলেটিভ কাউন্সিলে একজনের জায়গায় 3 জন ভারতীয় থাকবে এবং যে প্রভিন্সেসগুলো অর্থাৎ যে রাজ্যগুলো তাদের হাতে অনেক বেশি স্বায়ত্তশাসন থাকবে, তাদের গভর্নমেন্টটাও স্ট্রং হবে। কিন্তু একটু কনফিউজিং এই ব্যাপারটা যে তখন এটা ঠিক হয়নি যে কোন বিষয়টা রাজ্য দেখবে কোন বিষয়টা সেন্টার দেখবে। এই প্রথম ভারতবর্ষে এটা তৈরি হলো যে রাজ্যের একটা গভর্নমেন্ট এবং কেন্দ্রের একটা গভর্নমেন্ট এবং দুটোর মধ্যে একটা মিলমিশ থাকতে হবে আর কি, কিন্তু কে কি দেখবে এটা তখনও তৈরি হয়। আচ্ছা, এটা সেই সময়ই প্রথম তৈরি হয়? হ্যাঁ, মন্টেগু চেমসফোর্ড অ্যাক্টে তৈরি হয়। 1919-এর আরেকটা ঘটনা নিয়ে নিশ্চয়ই এখানে আলোচনা করতে হবে, যেটা ভারতবর্ষের স্বাধীনতায় আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ। জালিয়ানওয়ালাবাগের কি 1919-এ এই চেমসফোর্ড অ্যাক্ট আসার পরে 1918 বা 19 রাওলাট অ্যাক্ট তৈরি হয় যে এই দুটো গভর্নমেন্টটা কীভাবে তাহলে হবে। সেই রাওলাট অ্যাক্টে ছিল যে পলিটিক্যাল রাজনৈতিক যারা নেতা বা রাজনৈতিক কোনো কেস এটার জন্য কোনো জুরি থাকবে না এবং বিনা বিচারে আটক করা যাবে বেশ কিছু মানুষকে। এর বিরুদ্ধে একটা প্রতিবাদ হয়, সেই প্রতিবাদের জন্য কারফিউ 144 এই সমস্ত লাগে। তো জালিয়ানওয়ালাবাগের ঘটনাটা বড় করে আমরা নতুন করে বলছি না, যেহেতু এটা বিষয় বস্তু নয়, তবে এটা আমরা জানি যে একদম সাধারণ নিরীহ মানুষের ওপরে গুলি চালানো হয় জেনারেল ডায়ারের নেতৃত্বে। এটা ভারতবর্ষকে একদম নাড়িয়ে দেয়। রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করলেন, আরও অনেক হ্যাঁ, মানে ব্রিটিশ অত্যাচারের থ্রেশহোল্ড যদি বলা হয় তাহলে এটা একটা এমন থ্রেশহোল্ড যেটা খুব ইম্প্যাক্ট ফেলেছিল ইন্ডিয়ার উপর, ওভারঅল ইন্ডিয়ান সোসাইটির উপর। হ্যাঁ, এবং যে সাহেবদের একটা সেন্স অফ জাস্টিস ছিল, আমরা বুঝতে পারি এখান থেকে যে জেনারেল ডায়ারের কোনোদিনও অ্যারেস্ট হয়নি, কোনোদিনও তাকে কোনো সাজা দেওয়া হয়নি, শুধু আর্মি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবং ব্রিটিশ পার্লামেন্টে ওনার সমর্থনেও বেশ কিছু ব্রিটিশ লোকজন কথা বলেছিলেন। তো এটা ভারতকে নাড়িয়ে দেয়। তখন 1920-তে যে এই নাগপুর কনভেনশন হয় কলকাতা এই কংগ্রেসের, সেটাতে প্রথম ঠিক হয় যে না, নাথিং ডুইং, এবার আমাদের স্বাধীনতা দরকার, স্বরাজ চাই। তো এই স্বরাজ মুভমেন্ট অবধি আমরা এলাম। তো আমরা এলাম 1920 অবধি, মানে 1857 থেকে মোটামুটি অল্প 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 করে ধরে 1920 অবধি এলাম। এবার 1920-তে জালিয়ানওয়ালাবাগ হলো 1919-এ জালিয়ানওয়ালাবাগ একটা বড় ইম্প্যাক্ট ফেললো ওভারঅল ইন্ডিয়ানদের উপর অ্যাবাউট ব্রিটিশ, মানে এতটা নৃশংস ব্যাপার হওয়াতে। এরপর কি প্রথম কথা, এরপর কে উঠে এলো, কোন কোন ইম্পর্ট্যান্ট ফিগার উঠে এলো, এবং এতক্ষণ ধরে আমরা কথা বলছি, আমরা মুসলিম লীগ বা জিন্না নিয়ে একটাও কথা বলিনি, সেটা খুব ইম্পর্ট্যান্ট আমার মনে হয়, সেটা নিয়ে একটু ডিসকাস করা। এবং কি হলো, মানে এর পরপর ইভেন্টগুলো যদি আমরা ধরার চেষ্টা করি, সেটা কি হলো। আচ্ছা, তো আমার মনে হয় প্রথমেই এবার আমরা মূল নাটকের কুশীলবদের একটুখানি পরিচয় করিয়ে দেওয়া দরকার। একদম। প্রথমেই গান্ধী আমরা সবাই জানি যে সাউথ আফ্রিকাতে, দক্ষিণ আফ্রিকায় উনি একটা আন্দোলন শুরু করেন এবং সেই আন্দোলনটা মূলত ওই যেটা বলছিলাম যে ব্রিটিশ গভর্নমেন্টকে এটা বলা যে আমরাও তোমাদের সমান, কাজে আমাদেরও সমান অধিকার দাও, কোনো ইন্ডিপেন্ডেন্সের কথা নয়। এবং সেখান থেকে একটা আশ্রম তৈরি হয় ওনার। প্রথমত উনি একটা আন্দোলন করেন, তারপর আশ্রম তৈরি হয় সেখান থেকে। এবার সেই আশ্রমে খুব স্ট্রিক্টলি সবাইকে সব নিজস্ব কাজ করতে হবে, আশ্রমে কথাবার্তা হচ্ছে এই সমস্ত।
সবাইকে সেলিবেসি পালন করতে হবে। সেই সময় একটা ইন্টারেস্টিং, মতিলাল নেহরুর এক মেয়ে, জওহরলালের বোন আর কি, সে একজন মুসলিমের সাথে পালিয়ে গেছিল বিয়ে করতে, তাকে ধরে বেঁধে এনে ওই আশ্রমে পাঠানো হয়েছিল। তো তার একদম পছন্দ হয়নি ওখানে। প্লাস হঠাৎ গান্ধীজি জানতে পারেন একজন ছেলে একজন মেয়ে একসাথে থাকছে। আচ্ছা। ডেকে এনে মেয়েটার চুল পুরো কেটে ফেলা হয়েছে। তো এরকম একটা কঠিন ব্যাপার থেকে তারপরে উনি এলেন ভারতবর্ষে, গোখলে থেকে ইন্সপায়ার্ড হলেন, এবং প্রথম যেটা করলেন সেটা হচ্ছে যে গ্রামগঞ্জ ঘুরে, এবং অনেকগুলো আন্দোলন সে সময় উনি করলেন, সেগুলো কিন্তু ওই সমান অধিকারের আন্দোলন। যেমন কিছুটা নীল চাষের একটা জায়গায় একটা আন্দোলন হলো, বরদলইয়া আন্দোলন আমরা জানি, চম্পারণের আন্দোলন জানি, এসব করে টোরে প্রথম এই গান্ধী কী করলেন যে কংগ্রেস, যেটা কিনা মূলত একটা উচ্চ মধ্যবিত্তদের দল ছিল এতদিন অবধি, সেটার সাথে কৃষকদের, ভারতের সাধারণ মানুষকে জোড়া শুরু করলেন, যে কংগ্রেস যেন একটা ভারতবর্ষের ভয়েস হয়ে ওঠে, এটা গান্ধীজি করলেন। এই গান্ধীকে আমরা এই পর্যন্ত রাখি। জওহরলাল নেহরু অবভিয়াসলি খুব প্রিভিলেজড ক্লাস। মতিলাল নেহরুর নিজেও ব্যারিস্টার, তার ছেলে লন্ডনে এডুকেটেড একজন ব্যারিস্টার। একটা জিনিস বলা খুব ইম্পর্ট্যান্ট এখানে, সেটা হচ্ছে জওহরলাল নেহরু যখন লন্ডনে ছিলেন, মূলত কমলা নেহরু ওনার স্ত্রীর টিবির হয়েছিল, তার চিকিৎসা করাতে উনি সুইজারল্যান্ড গেছিলেন। তো সেই সময় পুরো ইউরোপ ঘোরেন এবং লেবার পার্টির থেকে খুব ইন্সপায়ার্ড হন আমেরিকার। সেই সময় আমেরিকা বলছি, ইংল্যান্ডে কিন্তু দুটোই, একটা হচ্ছে কনজারভেটিভ দল যেটা চার্চিল যেখানকার, আর একটা হচ্ছে লেবার পার্টি, তো যারা সোশ্যালিস্ট। এই সময় থেকে নেহরু প্রচণ্ডভাবে সোশ্যালিস্ট বা সমাজবাদী হয়ে ওঠেন। তার মধ্যে একটা কমিউনিস্ট এবং সোশ্যালিস্টের একটা মেলবন্ধন ছিল, যেটার কারণে উনি ভারতবর্ষের সমস্ত প্রবলেম, সমস্ত সমস্যাকে অর্থনৈতিক দিক থেকে দেখতেন। সমস্ত সমস্যা হচ্ছে রাজনৈতিক বা অর্থনৈতিক, যেহেতু সোশ্যালিস্ট এবং কমিউনিস্ট একটা ইনক্লিনেশন ছিল। সেটারও আমরা পরে দেখবো যে সেটার ইম্প্যাক্ট কী হয়েছে পার্টিশনে। প্যাটেল উঠে আসেন, প্যাটেলের কথা আমরা আগে হৃদয়ফ্রন্টের সময় বলেছি, তিনি গান্ধীর, কিন্তু তিনি চরম ভাবাপন্ন একটুখানি মানুষ। জিন্না তো ব্যারিস্টার ছিলেন, ভালো ব্যারিস্টার ছিলেন। জিন্না একটা সময়, আচ্ছা, মুসলিম লীগ 1909-তে তৈরি হয় এবং কংগ্রেসের সাথেই মিলে তারা কাজকর্ম করা শুরু করে। 1909-তে কেন? কারণ তখন হচ্ছে ইলেক্টেড গণতন্ত্র প্রথম আসে আর কি। মুসলিম লীগ তৈরি হলো কেন, এটার কি কোনো এক্সপ্লেনেশন এই বইটাতে আছে? এই বইটাতে নেই, তবে মূল আমরা যেটুকু জানি যে 1909-তে যখন প্রথম এটা তৈরি হলো, যে আচ্ছা মুসলিমদের একটা ভারতবর্ষের লোকদের একটা গণতন্ত্র দেওয়া হবে, লেজিসলেটিভ কাউন্সিল অন্তত একজন থাকবে ভারতীয়, তখনই বিভিন্ন রাজনৈতিক গ্রুপ তৈরি হওয়া শুরু হলো। তো সেখানেই মুসলিম লীগ, এবং জিন্না এসে সেটাতে জুড়লেন। জিন্না প্রাথমিকভাবে কিন্তু মুসলিম লীগের এবং মুসলিম লীগকে খুব একটা পছন্দ উনি করতেন না প্রথম দিকে। উনি জিন্নাও খুব বেশি মুসলিম পপুলেশনকে একটা ধর্মীয় গ্রুপ হিসেবে দেখতেন না, তিনি একটি সামাজিক গ্রুপ হিসেবে দেখতেন। আচ্ছা, এটা বোঝা খুব জরুরি যে উনি নিজে কিন্তু খুব বেশি ধার্মিক ছিলেন না। মানে ধার্মিক বলতে মানে ওই প্র্যাকটিসিং মুসলিমই নন। আচ্ছা, উনি প্র্যাকটিসিং মুসলিম নন একেবারেই। উনি জানতেন যে মুসলিমরা এবং হিন্দুরা দুটো আলাদা আলাদা গ্রুপ ভারতবর্ষে, সামাজিকভাবে এরা কখনো মিলছে না, কাজেই এদের একটা রিপ্রেজেন্টেশন হওয়া দরকার এই জায়গা থেকে। ইনফ্যাক্ট আরও পরে যদি যাই, যে মুসলিম লীগের অনেকে ভবিষ্যৎ পাকিস্তানের আইন কীরকম হবে সেখানে ওনাকে দিয়েছিল যে সারিয়া মেনে আইন হবে, উনি একদম ছুঁড়ে ফেলে দিয়েছেন, না এটা তো কথা ছিল না, আমরা মুসলিমদের জন্যে একটা দেশ চাইছি বা একটা জায়গা চাইছি, তার মানে এটা নয় যে ওটা ইসলামিক স্টেট হবে। রাইট, এটা জিন্নাকে বোঝার জন্য খুব জরুরি। তো 1920 অবধি উনি ছিলেন কিন্তু এই কংগ্রেসের সাথে, গান্ধীর সাথে। রাওলাট আইনের এগেনস্টে যে প্রোটেস্টটা হয় সেটাতে উনি খুব খুব সক্রিয় ছিলেন। কিন্তু 1920-তে যখন এই স্বরাজ তৈরি হলো এবং স্বরাজ মুভমেন্টের রেজলিউশন পাস হলো, এবং তারপর এটা হলো যে ওই অসহযোগ আন্দোলন, উনি এটাতে একদম বিশ্বাস করতেন না। উনি চলে গেলেন ছেড়ে, 1920-তে উনি কংগ্রেস ছেড়ে সমস্ত ছেড়ে চলে গেলেন আবার লন্ডনে। 1934-এ আবার ওনাকে ফিরিয়ে আনা হলো মুসলিম লীগের তরফ থেকে, যে
এর মতো আর লিডার আমরা পাচ্ছি না মুসলিমদের মধ্যে, কাজে ওনাকে মুসলিম লীগের হয়ে উনি ফিরে এলেন 1934-এ আবার। এর মাঝে কি হয়েছে, 1926-এ থেকে গোল টেবিল বৈঠক শুরু হয়ে গেছে। গোল টেবিল বৈঠকের মাধ্যমে একটা জিনিস তৈরি হলো যে হ্যাঁ, ভারতবর্ষকে একটা স্বায়ত্ত শাসন দেওয়া হবে, স্বাধীনতা নয়, এটা আমি বারবার বলে যাচ্ছি, স্বায়ত্ত শাসন দেওয়া হবে ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে। যেমন করে আয়ারল্যান্ড আছে, যেমন করে গ্রেট ব্রিটেন আছে, তেমনি করে ভারতবর্ষ একটা ব্রিটিশদের আন্ডারে একটা ডমিনিয়ন হবে। কানাডাও ছিল সে সময়, অস্ট্রেলিয়া ছিল। তো এইভাবে ভারতবর্ষকেও দেওয়া হবে, সেটার প্রসেস শুরু করতে হবে। 1935-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বলে একটা অ্যাক্ট পাস হয়, যেই অ্যাক্টের বদলতে কী হলো যে ভারতবর্ষে 11টা রাজ্য, সেখানে ভোট হবে, নির্বাচন হবে, তার একটা কাউন্সিল বা অ্যাসেম্বলি তৈরি হবে, তারা ভারতবর্ষ চালাবে। মানে গণতন্ত্রের একটা বেসিক কাঠামো, হ্যাঁ, মানে একটা বেস তৈরি হলো। সেই সময় থেকেই বেশিরভাগ রাজনৈতিক নেতাদের কিন্তু আমরা দেখছি উঠে আসতে, কারণ সেই অর্থে পলিটিক্যালি স্টেট পলিটিক্সের সঙ্গে মানে ন্যাশনাল পলিটিক্স একটা এই পুরো ব্যাপারটা তৈরি হলো। এবার ততদিনে জিন্না চলে এসছেন ভারতবর্ষে, মুসলিম লীগের বড় নেতা। এবার জিন্না চাইছেন যে কংগ্রেসের সাথে একটা সমঝোতা করে 1937-এ প্রথম ইলেকশন হবে ভারতবর্ষে, সেখানে একটা সমঝোতা করে একটা কিছু করা হোক। এর আগে পাকিস্তানের কনসেপ্টটা নিয়ে আমরা একটু বলে নিই এখানে। তার আগে মোহাম্মদ ইকবাল, যিনি সারে জাহাঁ সে আচ্ছা লিখেছেন, তিনি প্রথম পাকিস্তানের কনসেপ্টটা দেন। পাকিস্তান, পাঞ্জাব, পাঞ্জাব, আফগানিস্তান, কাশ্মীর, সিন্ধ, এই হচ্ছে পাকিস বলে, তারপরে তার সাথে আবার পাকিস্তান, ওটা পবিত্র, এরকম একটা নামকরণ করে অ্যাক্রোনিম দিয়ে কনসেপ্টটা দেন। কিন্তু সেটা মূলত ভারতবর্ষের স্ট্রাকচারের মধ্যেই একটা মুসলিম রিপ্রেজেন্টেশনের জায়গা, এটা স্টেট। এটাই হচ্ছে আমার মনে হয় এই বইটা থেকে সবচেয়ে বড় নেয়ার, যে পাকিস্তান তো জিন্না চাইছেন, পাকিস্তান মুসলিম লীগ চাইছে, কিন্তু কি চাইছে এক্স্যাক্টলি? পাকিস্তান বলে কি একটা দেশ চাইছে নাকি অন্য কিছু চাইছে? এটা বোঝা খুব ইম্পর্ট্যান্ট এই বইটার মতে। এবং এই বইটাতে যেখানে থেকে রেফার করা হয়েছে বারবার, পাকিস্তানের একজন ঐতিহাসিক আয়েশা জালাল বলে, পাকিস্তানের রমিলা থাপার ধরা যেতে পারে, তিনি কিন্তু বারবার বলছেন যে, তিনি এবং বার্নিও বলছেন অনেক, যে পাকিস্তান তো জিন্না চাইতেন, মুসলিম লীগও চাইতো, কিন্তু পাকিস্তান বলে আলাদা কোনো দেশ চাইতো না। আচ্ছা, ইন্টারেস্টিং। পাকিস্তান বলে তারা একটা ভারতবর্ষের মধ্যে একটা স্টেট বা গ্রুপ অফ স্টেট চাইতেন। এটার কনসেপ্টটা কোত্থেকে এলো? সেই সময় ইসরায়েল প্যালেস্টাইন নিয়ে আমরা শুনছি, সেই সময় ইসরায়েল প্যালেস্টাইনের সমস্যাটা শুরু হয়েছে আর কি। জাস্ট ব্রিটিশদের তখন বিভিন্ন কনসেপচুয়ালাইজেশন চলছে যে এই দুটো জায়গাকে আরবদের এবং ইহুদিদের মধ্যে কিভাবে ভাগ করা যায়। মূলত একটা মুসলিম প্রধান জায়গা, তাদের মধ্যে ইহুদিরা একটা মাইনরিটি, হ্যাঁ, সংখ্যালঘু, কিন্তু এদের দুজনেরই একটা দরকার সমানভাবে রিপ্রেজেন্টেশন। তো ব্রিটিশরা তখন ভাবছেন যে একটাই গভর্নমেন্ট হবে সেন্টারে, যার আন্ডারে দুটো ডমিনিয়ন হবে বা দুটো রাজ্য হবে, একটা তাদের নিজস্ব আইন সমস্ত থাকবে, যেভাবে আজকের আমেরিকা আছে। আমেরিকার কিন্তু সমস্ত স্টেটস যেগুলো আর কি, রাজ্যগুলো, তাদের নিজস্ব আইন আছে। সেন্টার যেটা আমেরিকা, সেটা কিন্তু সব কিছু দেখে না, আইন, ল, পুলিশ, ল, ফিন্যান্স, সব কিন্তু স্টেটের হাতে। এরকম ধরনের একটা স্ট্রাকচারের কথা ভাবা হচ্ছিল ইসরায়েল প্যালেস্টাইনের ক্ষেত্রে। সেটা দেখে জিন্না খুব অনুপ্রাণিত ছিলেন যে ওই প্যালেস্টাইনের ওখানে তো ইহুদিরা যেমন সংখ্যালঘু, ভারতবর্ষের মানে ইন্ডিয়া তখন যেটা, সেটার আন্ডারে মুসলিমরা তেমনি সংখ্যালঘু, তাহলে ওখানে যেভাবে হয় এখানেও সেভাবে হতে পারে, যে একটা হিন্দুস্তান হবে, একটা পাকিস্তান হবে, পুরোটাই ইন্ডিয়ার আন্ডারে হবে। এটা ছিল কনসেপ্ট। তো যা হোক, এই হচ্ছে 1937-এর ইলেকশনটা হয়, কংগ্রেসের সাথে সমঝোতাটা হয় না। এই শেষবার জিন্না চেষ্টা করেছিলেন কংগ্রেসের সাথে সমঝোতা করার। সমঝোতা কিসের সমঝোতা? যে একসাথে আমরা লড়ি, একসাথেই আমরা ব্রিটিশের না ইলেকশনে একসাথে লড়ার সমঝোতা। হ্যাঁ, জোট হিসেবে, কংগ্রেস মুসলিম লীগ জোট হিসেবে আমরা একসাথে লড়ি, তারপরে একসাথেই সরকার তৈরি করব আমরা সমস্ত রাজ্য বা ইত্যাদিতে। কিন্তু সেটা মানলেন না।
কংগ্রেস একেবারেই মানল না, কারণ কংগ্রেস তখন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সে খুব শক্তিশালী, পাঞ্জাবে শক্তিশালী, বাংলায় শক্তিশালী ইত্যাদি। 1937 ইলেকশনে মুসলিম লীগের এক রকমের হার হলো। এই ওরা বেরিয়ে এলেন এবং আর কোনোদিনও কংগ্রেসের সাথে সমঝোতায় যায়নি। তো কুশীলবদের জানলাম এই হলো। তারপরে মোটামুটি 1937 থেকে 1939 অবধি শান্তিপূর্ণ। 1939-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ডিক্লেয়ার হলো। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা ছিল সেটা ভেঙে দেওয়া হলো, কংগ্রেস বেরিয়ে গেল। তখন হলো কেন, এটার কারণ ভেঙে দেওয়া হলো কারণ যুদ্ধ, ওয়ার ইমার্জেন্সি বলে। আচ্ছা, হ্যাঁ, ওয়ার ইমার্জেন্সি বলে ওটাকে ভেঙে দেওয়া হলো। তখন 1941-এ আবার চার্চিল প্রধানমন্ত্রী হলেন ইংল্যান্ডের। বারবার আমেরিকা বলে ফেলছি আমি, ইংল্যান্ড বলতে গিয়ে। ইংল্যান্ডের হলেন। তো তখনও আরেকটা আমেরিকার সাথে চুক্তি হলো রুজভেল্ট এবং চার্চিলের মধ্যে। সেখানেও এটা বলা হলো যে ভারতবর্ষ না, যতগুলো কলোনি সেগুলোকে আবার স্বায়ত্তশাসন দিতে হবে, যেটা ওই উইড্রো উইলসনের সময় হয়েছিল। তো এবার কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942, কুইট ইন্ডিয়া মুভমেন্ট তো শুরু হলো, কিন্তু ওনাদের মতে, মানে ব্রিটিশদের মতে কুইট ইন্ডিয়া মুভমেন্ট আদৌ সফল হয়নি, কারণ বেশিরভাগ কংগ্রেসি নেতাদেরকে জেলে ভরে দেওয়া হয়েছিল। জিন্নাহ খালি ছিলেন এবং জিন্নাহ ব্রিটিশদের সাথে কিন্তু যুদ্ধে সাপোর্ট করেছেন। এবার আমরা চলে এসেছি একদম দোরগোড়ায়, আর 5 বছর পর ভারতবর্ষ স্বাধীন হবে। তাহলে 42-এর কুইট ইন্ডিয়া মুভমেন্ট ব্রিটিশদের মতে সফল নয়, অর্থাৎ ব্রিটিশরা বলছেন যে ওটা কোনো কারণ নয় ভারতবর্ষকে ইন্ডিপেন্ডেন্স দেওয়ার। তার কোনো পলিটিক্যাল অ্যাসপেক্ট নিয়ে কথা বলা যায়, মানে কেন ওটা সাকসেসফুল হলো না, বা কেন ওটা মানে কেন ওই পার্টিকুলার পয়েন্টে কোন প্রেশার সিচুয়েশন ছিল যেখান থেকে কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হলো? কুইট ইন্ডিয়া মুভমেন্ট তৈরি হচ্ছিল ক্রিপস মিশন থেকে। ক্রিপসের মিশন আসে 1941-এর চার্চিল গভর্নমেন্ট আসার পরে। সেটা সফল হয়নি। ক্রিপস মিশনের প্রোটেস্ট করতে গিয়েই কুইট ইন্ডিয়া মুভমেন্ট। কিন্তু কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই যেহেতু সমস্ত কংগ্রেসের লিডারদেরকে বন্ধ করে দেওয়া হয়েছিল জেলে, কাজেই ওটা নিয়ে আর কিছু। তারপরে ব্রিটিশ সৈন্যরা সমস্ত যুদ্ধে ব্যস্ত হয়ে গেছে, প্রায় 20 লক্ষ ভারতীয় সৈন্য চলে গেছে ওখানে, এবং কংগ্রেসও আর সেই সংগঠনটা নেই তাদের মধ্যে যেটা দিয়ে তারা লড়াইটা করবে। এরপরে আবার 1945-এ যখন শেষ হবে যুদ্ধ, তখন শুরু হবে ঘটনাটা। তার মাঝে যেমনভাবে জালিয়ানওয়ালাবাগ একটা বড় ঘটনা, তার মাঝে 1942-43-এর বাংলার দুর্ভিক্ষ একটা বড় ঘটনা, যে দুর্ভিক্ষটা বোধহয় আমরা ভুলে গেছি। যেই দুর্ভিক্ষটা অসহনীয়, মানে ব্যাখ্যা করা যায় না, যে রাস্তাঘাটে মানুষ মরে পড়ে যাচ্ছে। 3-4 মাসের মধ্যে 1 মণ চালের দাম 6 টাকা থেকে 36 টাকা হয়ে গেছে, কেউ কিনতে পারছে না। যারা সমস্ত রয়েছেন হোর্ড করছে আর কি, মানে জিনিসপত্র সমস্ত নিজের কাছে রেখে দিচ্ছে, আরও দাম কত বাড়বে সেই জন্যে, এবং ব্রিটিশ গভর্নমেন্ট সেটাকে ম্যানেজ করে উঠতে পারছে না। তারা ভাবছে এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম। আরও বড় ঘটনা সেটা হচ্ছে যে ব্রিটেনের যুদ্ধের জন্য তখন অনেক শস্য নিয়ে নেওয়া হচ্ছে, এবং চার্চিলকে যখন বারবার লিখছে এখান থেকে যে শস্য রিলিজ করো, তা না হলে পরে কিন্তু বাংলায় অত লোক মারা যাবে, চার্চিল ছাড়ছেন না। এটা একটা ম্যানমেড ফ্যামিন, যেটা ব্রিটিশদের সময় থেকেই শুরু হয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় থেকেই শুরু হয়েছে। কোনো রাজ্যে, যে আমরা প্রিন্সলি স্টেটগুলোর কথা বলছি, কোনো রাজ্যে কখনো কোনো দুর্ভিক্ষ হয়নি, কারণ ভারতীয় রাজারা জানতেন যে এই দেশে দুর্ভিক্ষের একটা চান্স আছে, তার জন্য তারা ব্যবস্থা করতেন, মজুত করতেন, বা যখন দুর্ভিক্ষ হচ্ছে তারা নিজেদের রাজকোষ থেকে লোকদেরকে সেই সাহায্যটা দিতেন। অ্যানি বেসেন্ট নিজেও বলেছেন যে রাজ্যগুলোই একমাত্র যেখানে দুর্ভিক্ষ হয় না, সমস্ত ব্রিটিশ ইন্ডিয়া দুর্ভিক্ষ হয়। তো এই 42-43-এর দুর্ভিক্ষটা একটা খুব বড় ঘটনা। কত লোক মারা গেছে আমরা ঠিক জানি না, মানে 30 লক্ষ থেকে 50 লক্ষ বা তার বেশি মানুষ মারা গেছে। বাপরে, হিউজ নাম্বার। এবং এটা পুরোপুরি ব্রিটিশদের ব্যর্থতার ফলে হয়েছে। এটা একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছিল 45-এ, যখন আবার
যুদ্ধ শেষ হলো। সেই সময় কংগ্রেস কিছু করে উঠতে পারছে না, কারণ তারা বেশিরভাগ তাদের লিডাররা সবাই জেলে। হ্যাঁ, তাদের লিডাররা সবাই জেলে এবং তাদের কাছে কোনো রাজনৈতিক ক্ষমতা নেই, রাইট। হ্যাঁ, কারণ যেহেতু অ্যাসেম্বলিটা ভেঙে দেওয়া হচ্ছে। এবার আমরা যুদ্ধ শেষ হলো 1945, ব্রিটেন ঋণে জর্জরিত। ভারত তখন আর অর্থনৈতিকভাবে ব্রিটেনের কাছে বা ইংল্যান্ডের কাছে খুব বেশি ইম্পর্টেন্ট নয়, তাছাড়া ন্যাশনাল মুভমেন্ট। এবং এখানে একটা বড় ঘটনা হচ্ছে আমাদের আজাদ হিন্দ ফৌজ। আমি ইনফ্যাক্ট জিজ্ঞেসই করতে যাচ্ছিলাম এখানে আজাদ হিন্দ ফৌজ এবং সুভাষচন্দ্র বসুর ভূমিকা নিয়ে। দেখ, আজাদ হিন্দ ফৌজের তো সামরিক সাফল্য কিছু নেই, না, সামরিকভাবে তারা হেরে গেছে, কিন্তু তাদের একটা খুব রাজনৈতিকভাবে খুব ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা ছিল। এবং আমরা যদি সুভাষচন্দ্র বোসের এই বইয়ের কথা বলছি না, কিন্তু আমি যতদূর সুভাষচন্দ্র বোসের লেখা বা এগুলো পড়লে দেখা যায় যে উনিও জানতেন যে সামরিকভাবে আমরা কখনো সফল হব না, কিন্তু উনি চাইতেন যে এই খবরটা সারা ভারতবর্ষে ছড়িয়ে যাক যে ভারতীয় সৈন্যদের মধ্যে একটা দল আলাদা হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছে, এবং তাদের একটা পলিটিক্যাল এফেক্ট পড়ুক। কি পলিটিক্যাল এফেক্ট পড়ছে? যে ওই যে বললাম 57 মিউটিনি, 57 সিপাহী বিদ্রোহ, এই জুজুটা তো সবসময় ওদের পেছনে রয়েছে যে আবার কখনো লড়তে পারে। ব্রিটিশরা মনে করতেন যে ভারতীয় সৈন্য যারা আছেন এখন, মানে 57-এর পরে, তারা কখনো ব্রিটিশ গভর্নমেন্টের এগেনস্টে যাবে না। তারা সমস্ত কিছু সত্ত্বেও ভারতীয় সৈন্য হয়েও ভারতবর্ষের মানুষের উপরে যেই শাসনটা আমরা করছি সেটার সমর্থন থাকবে, মানে আমাদের জন্য লয়াল থাকবে। আজাদ হিন্দ ফৌজ দেখিয়ে দিল যে না, এই সৈন্যদের মধ্যে থেকেই 20,000 মানুষ আলাদা হয়ে ব্রিটিশদের এগেনস্টে লড়াই করছে। তো সেটা তো আবার সেই আগের ভয়টা হয়েছে। এবার তখন মনে হলো ব্রিটিশদের যে আমরা কিন্তু সৈন্যকে এক রাখতে পারবো না। দেখাও গেল তাই, যে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ফিরছে তখন বিভিন্ন কারণে মূলত নেভিতে, কিছুটা আর্মিতে এই মিউটিনির একটা আভাস দেখা দিচ্ছে। সেটা কিছুটা আজাদ হিন্দ ফৌজের জন্যে, কিছুটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ফেরার পরে তাদেরকে ডিসব্যান্ড করে পাঠানো হচ্ছে না, স্যালারি দেওয়া হচ্ছে না, এইসব কারণে। তো যা হোক, এই মিউটিনির একটা কারণ, একটা চাপ আগে থেকে ছিল, চার্চিলের সাথে যে রুজভেল্টের সাইন হয়েছিল সেটা, এবং ব্রিটিশদের কাছে আর ভারতবর্ষ চালানোর মতো ক্ষমতা নেই। এই করে 1945-এ যখন গভর্নমেন্ট এলো ইংল্যান্ডে, লেবার পার্টির গভর্নমেন্ট, তারা ডিক্লেয়ার করলেন যে এবার ভারতবর্ষকে আমরা স্বাধীন করে দেব, ভারতবর্ষকে স্বায়ত্ত শাসন দেব, ডমিনিয়ন স্ট্যাটাস। মানে যাকে বলে স্বাধীনতা, সেটা নয়, না, স্বাধীনতা নয়, ব্রিটিশ কমনওয়েলথের আন্ডারেই থাকবে। কারণ তখন ব্রিটেনও ভাবছে যে আমরা এতগুলো কলোনিকে চালাবো কি করে, আমাদের তো সেই অর্থ বলার নেই। এবং তাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এফেক্টে তারা অলরেডি খুবই খারাপ অবস্থায় আছে, সেটাতে আরও প্রবলেম। এবার আমাদের পার্টিশনের গল্প শুরু। হ্যাঁ, কঠিন গল্প, নিশ্চয়ই কঠিন গল্প। প্রথমত 1946-এ ক্রিপসের আবার মিশন এলো। ক্রিপসের মিশন এসে ক্যাবিনেট মিশন বলে এলো, এবং একটা ব্যবস্থা পাকা হলো কি, যে সমস্ত যে রাজ্যগুলো আছে, 11টা রাজ্য ছিল, এদেরকে 3 ভাগে ভাগ করা হলো। একটা হচ্ছে সিন্ধ, আচ্ছা প্রথম হচ্ছে গ্রুপ এ হচ্ছে সমস্ত হিন্দু অধ্যুষিত বা হিন্দু মেজরিটি স্টেট, গ্রুপ এ। গ্রুপ বি পাঞ্জাব, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার এবং সিন্ধ। নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার কোনটা? নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার হচ্ছে খান আব্দুল গফর খান পেশোয়ার, যেটার হচ্ছে রাজধানী, সেখানে পাঠানরা সমস্ত আছে, যাদের একটা বড় অংশ সৈন্যে গেছে। কিন্তু ওখানে কংগ্রেসের সরকার, কংগ্রেস সমর্থিত সরকার, খান আব্দুল গফর খান এবং তার ভাইয়ের। কেননা পাঠানদের খুব একটা আসে যায় না রাজনৈতিক গণতন্ত্র নিয়ে, তাদের নিজেদের ট্রাইবাল পলিটিক্স নিয়ে তারা ব্যস্ত, লড়াই টড়াই করে যাচ্ছে এইসব। আবার জিন্না চাইছেন যে এটা পাকিস্তানের হোক। তো নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার পাঞ্জাব এবং সিন্ধ, আর গ্রুপ সি হচ্ছে বেঙ্গল এবং আসাম। এগুলো এবার জিন্না চাইছেন যে গ্রুপ বি, গ্রুপ সি, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার, পাঞ্জাব, সিন্ধ, আর গ্রুপ সি বেঙ্গল এবং আসাম, এই 5টা জায়গা মিলে পাকিস্তান করা হোক, বাকিটা হিন্দুস্তান থাক। ইন্ডিয়া পাকিস্তান নয়, কিন্তু হিন্দুস্তান পাকিস্তান আন্ডার ইন্ডিয়া।
ঠিক আছে, কিন্তু যেহেতু এটা হলো না সেজন্যে পাকিস্তানের কথা কেউ শুনছে না, কেউ কথা বলছে না। জিন্নাহ একটা জিনিস ডিক্লেয়ার করলেন যে 16ই আগস্ট 1946 ডাইরেক্ট অ্যাকশন ডে হবে। উনি ডাইরেক্ট অ্যাকশন ডে কী হবে সেটাকেও জানেন, যে আমাদের এই দিনই নিজেকে প্রতিষ্ঠা করে দিতে হবে যে পাকিস্তান হবে। মানে তখন কংগ্রেস এবং ব্রিটিশ ইন্ডিয়ান গভর্নমেন্ট কেউই এই দাবিটাকে সাপোর্ট করছে না, জিন্নাহর যে পাকিস্তান হবে এটাকে সাপোর্ট করছে না, করছে না। 1946-এর ইলেকশনে যদিও মুসলিম লীগ কিন্তু জিতে গেছে, এটা খুব ইম্পর্টেন্ট। 79%, 80%-এর কাছাকাছি মুসলিমরা কিন্তু জিন্নাহকে মানে মুসলিম লীগকে ভোট দিয়েছিলেন পাকিস্তান করার জন্য। তো জিন্নাহর একটা রাজনৈতিক ছিলই, কিন্তু পাকিস্তানের কথা ব্রিটিশরাও বলছে না আর কংগ্রেসও বলছে না। কেন বলছে না? কারণ এই নেহেরু যেহেতু ওই যে লেবার গভর্নমেন্টের সাথে ব্যবস্থা ছিল, ক্রিপসের সাথে তার দারুণ বন্ধুত্ব। কৃষ্ণ মেনন, যিনি পরে ভারতের ডিফেন্স মিনিস্টার হন, তিনি তখন লন্ডনে। নেহেরু কৃষ্ণ মেননকে মেসেজ পাঠাতেন, তিনি ক্রিপসের সাথে কথা বলতেন এবং অ্যাটলির সাথে কথা বলতেন। তো ব্রিটিশ গভর্নমেন্ট সম্পূর্ণভাবে একটা ভারতবর্ষ সম্বন্ধে কী ধারণাটা পুরোপুরি নেহেরুর এবং কংগ্রেসের কথায় চলছে। তো পাকিস্তানের কথা আর কেউ বলছে না, রাইট। তো এই ডাইরেক্ট অ্যাকশন ডে 16ই আগস্ট শুরু হয় কলকাতায়। গ্রেট ক্যালকাটা কিলিং অনেকে জানেন, যারা জানেন না তারাও জানতে পারবেন। রায়েটটা বিভৎস রায়েট হয় কলকাতা থেকে শুরু হয়, কিন্তু এই হিন্দু মুসলিম যে পার্টিশনের সময়টা, এটা 1946-এর 16ই আগস্ট শুরু হয়। 2-3 দিনের মধ্যে শুধু কলকাতা শহরে 5,000 মানুষ মারা যান, এবং সেটা হিন্দু মুসলিম রায়েট। মুসলিমদের তরফ থেকে, যেহেতু ডাইরেক্ট অ্যাকশনে মুসলিম লীগ থেকে শুরু হয়। আচ্ছা, এই জায়গাটা খুব বিতর্কিত। হ্যাঁ, এই পরের থেকে ব্যাপারটা পুরোই মানে ইন্ডিয়া পাকিস্তান, হিন্দুস্তান পাকিস্তানের গল্পটা হিন্দু মুসলিম না বলাটা সম্ভব হবে না। কিন্তু মৃত্যু দুদিকেই হয়েছে, অত্যাচার দুদিকেই হয়েছে। কাজেই এ বেশি না আমি বেশি, আমি বেশি খারাপ ছিলাম না ওরা বেশি খারাপ ছিল, এই বিতর্কে গিয়ে লাভ নেই। হ্যাঁ, এই ভাবনাটাতেও গিয়ে লাভ নেই। আমরা সবাই মানে আমরা বলতে আমাদের পূর্বপুরুষরা যারা ছিলেন তারা সবাই হিংস্র হয়ে উঠেছিলেন সেই সময়টাই ওরকম ছিল একটা। হ্যাঁ, কিন্তু আমরা হিন্দু মুসলিম বলেই বলবো। বেশ, 5,000 মানুষ মারা যান কলকাতা শহরে, বেশিরভাগই হিন্দু মারা যান। হিন্দুদের তরফ থেকে একটা মানে রেজিস্ট্যান্স দেখানো হয় সেই সময়। রেজিস্ট্যান্স মানে কি, সেটাও হিংসা, রিটালিয়েট করা হয়। সেটা গোপাল মুখার্জি বলে একজনের আন্ডারে, গোপাল পাঠা মুখার্জি বলে খুব ফেমাস, যার এখন অনেক বই টই বেরোচ্ছে ইত্যাদি। তার নিজস্ব যুক্তি আছে যে কেন এটা। তিনি বলেন যে কলকাতাকে নইলে পাকিস্তান নিয়ে নিত, যেটা প্ল্যানও ছিল। মুসলিম লীগ কিন্তু পুরো বাংলা চাইতেন, কলকাতা তারা চাইতেন পাকিস্তানের মধ্যে। তো যাই হোক, গ্রেট ক্যালকাটা কিলিং হয়, 5,000 মানুষ মারা যান এবং বিভৎসতাটা অন্য লেভেলের হয়। সে সময় যারা সৈন্য ছিলেন এখানে গোর্খা সৈন্য, এবং তারা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখে এসছে, তারা পর্যন্ত শিহরিত হয়ে উঠেছিল এই হিংসা দেখে। কীভাবে মারা হতো মানুষকে, একটা এমনি মেরে ফেলা হতো না, ওকে গুলি করে মারা হয়নি, ধরে নিয়ে গিয়ে তাদের একটা পোলের সাথে বাঁধা হতো, মাথার এই জায়গাটা একটা ফুটো করে দিত ছুরি দিয়ে, ব্লিড করে মরে যাবে, রক্ত বেরিয়ে। বাপরে, এতটা নৃশংস অত্যাচার হয়। এই কলকাতার খবরটা ছড়িয়ে পড়ে নোয়াখালী, সেখানে একটা অত্যাচার হয়। এই দুটো জায়গাতে মূলত হিন্দুরা অত্যাচারিত হন বেশি। এই খবরটা চলে যায় বিহারের একটা জায়গায় একটা মেলা হয়, সেখানে মুসলিমদের ওপরে এরকমই অত্যাচার হয়, একই রকম, এবং মানে অকথ্য অত্যাচার আর কি, বিশেষত মহিলাদের ওপরে। আমরা পুরো পার্টিশনের গল্পে যারা সবচেয়ে বেশি অত্যাচারিত তারা হচ্ছে মহিলা। মানে গর্ভবতী মহিলাদের পেট চিরে রেখে দেওয়া হতো, যেবার ব্লিড করে মরে যাবে। এবং যখন মৃতদেহ দেখা যেত যে একটা গর্ভবতী মহিলা, তার পেটটা চেরা, ভেতরে বাচ্চাটা রয়েছে, ফিটাসটা রয়েছে তখন। আর মানে যেটা বলাৎকার বা ধর্ষণ, গ্রুপ মানে গ্যাং রেপ, এগুলো তো মানে হচ্ছে খুব কমন। সেই এক জায়গায় ওখানেও প্রায় 2-3 হাজার লোককে একদিনে মেরে ফেলা হয় মুসলিমদেরকে,
বিহারে। এই খবর পৌঁছে যায় ওদিকে রাওয়ালপিন্ডিতে আবার অবভিয়াসলি ওখানে মুসলিম মেজরিটি, তারা ওখানে শিখদের ওপর অত্যাচার শুরু করে, শিখ এবং হিন্দুদের উপরে। সেই অত্যাচারের কাহিনীটা কীরকম, মানে এত বিভৎস এবং মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে। একজনের জবানবন্দি নিজের লেখা, যে সে তখন ছোট 7 বছরের বাচ্চা। মহিলাদের উপর এত অত্যাচার হয়েছে যে শিখরা ভাবছে যে এই অত্যাচারে আমাদের বাড়ির মহিলাদেরকে যেতে দেব না। তো সে বলছে যে আমি একদিন আমাদের যে ঠাকুরদা বা বাবা কেউ একজন, জয়েন্ট ফ্যামিলি, 25 জন মেয়ে, কুমারী এবং বিবাহিতা যারা আছে, তাদেরকে উঠোনে নিয়ে আসে, তাদেরকে বলে যে তোমাদের কিন্তু মেরে ফেলবো এখন আমরা, কারণ তোমাদের যদি এখন না মেরে ফেলি তাহলে তোমরা যেই অত্যাচারটার মধ্যে দিয়ে যাবে সেটাই মৃত্যুর থেকে ভয়ঙ্কর হবে। তো সেই 7 বছরের ছেলেটা বলে যে আমাদেরকে তখন ঘরে বন্ধ করা হলো, আর আমি শুনছি শুধু কৃপানের আওয়াজ এবং ধূপ ধূপ করে এক একটা মৃতদেহ পড়ছে। 25 জনকে ওই পরিবারের যে মূল পুরুষ সে মেরে ফেলেছিল শুধু যেন ওই অত্যাচার থেকে বাঁচাতে পারে। এবং তার চেয়ে মৃত্যু বেটার। বাবা, এই যে শুরু হলো হিন্দু মুসলিম শিখ দাঙ্গাটা মূলত বর্ডার এরিয়াতে, এটা থামলই না কিন্তু আর পার্টিশন অবধি। পার্টিশনের সময় গিয়ে এটা ধীরে 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 আরও বাড়ছে আর কি, এটা চলছেই, এবং তার সাথে সাথে অপরাধ বাড়ছে। এবং পুরো বিষয়টার পেছনে কারণ হলো যে একটি পাকিস্তান বলে একটি জায়গার জন্য ব্রিটিশ এবং কংগ্রেস কেউ সাপোর্ট করছে না, এবং ওই ডাইরেক্ট অ্যাকশন দেওয়া থেকে এই বিষয়টা শুরু হয়ে গেল। ক্ষমতার লড়াইটা কি এবার এখানে আমরা দেখতে পাই যে 47-এ চলে এলাম আমরা। তখন যে ভারতবর্ষের ভাইসরয় তিনি বলছেন যে আমাদের ধীরে ধীরে বেরোতে হবে, আমরা তো দেবো ঠিক আছে, 1946-এ ইলেকশন হয়েছে, একটা সরকার তৈরি হয়েছে, এবার কিভাবে হবে তাদের কনস্টিটিউশন ইত্যাদি তো ঠিক আছে, কিন্তু আমাদের ধীরে ধীরে উইথড্র করতে হবে। তো অ্যাটলি বলছেন না, একটা ডে দাও। 30th জুন 1948-এর 30শে জুন ডেট ফাইনাল হলো যে এই দিন ভারতবর্ষ স্বাধীন হবে, মানে সমস্ত ব্রিটিশ উইথড্র হয়ে যাবে। আর তখনও কিন্তু ইন্ডিয়া। আর ওয়েভেলের চাকরি গেল, মাউন্টব্যাটেন নিযুক্ত হলেন মার্চ মাসে। এবার মাউন্টব্যাটেন এলেন মার্চ মাসে, এসে দেখলেন ওই আমরা ডিথরুন্ডের সময় বলেছি অপারেশন ম্যাড হাউসের মধ্যে উনি এসে পড়লেন, এবং সবচেয়ে প্রথম যেটা উনি বুঝলেন সেটা হচ্ছে যে নেহেরুকে কাছে রাখতে হবে, কারণ নেহেরুর সাথে অ্যাটলি ডাইরেক্ট কমিউনিকেট করছে কৃষ্ণ মেননকে দিয়ে। কাজে নেহেরুকে যদি আমি নিজের কনফিডেন্সে না নিই তাহলে পরে ভারতবর্ষে কিছুই আমরা করে উঠতে পারবো না। তো এবার প্রথম উনি কী করলেন, প্রথম উনি তো সবার সাথে দেখা করছেন, নেহেরুর সাথে দেখা করলেন, গান্ধীজির সাথে দেখা করলেন, এই আইসিএসরা চলে যাবে তাদের জন্য ব্যবস্থা হচ্ছে, আর্মির কী হবে এসব হচ্ছে। ইম্পর্ট্যান্ট হচ্ছে জিন্নার সাথে দেখা হয়ে কি হলো। জিন্নার সাথে দেখা হয়ে মাউন্টব্যাটেন প্রথম বুঝলেন, এটা অন্তত মাউন্টব্যাটেনের তাই অভিমত ছিল যে জিন্না পাকিস্তান চাই বলছেন, কিন্তু পাকিস্তান কি চাই এটা ওনার কাছে ক্লিয়ার নয়। পাকিস্তানটা কি, পাকিস্তান কি একটা দেশ, না পাকিস্তান একটা রাজ্য, না পাকিস্তান একটা দেশের মধ্যে একটা পার্ট, এ ব্যাপারটা জিন্না ক্লিয়ার নয়। 3-4টা মিটিং হয়ে গেছে, মাউন্টব্যাটেন কিছুতেই বুঝতে পারছে না যে জিন্না কি চাইছে। জিন্না এক কথা উত্তর দিচ্ছে, মনোসিলেবল আনসার। বরং লিয়াকত আলী, যে পরে প্রাইম মিনিস্টার হয় পাকিস্তানের, তার সাথে একটা দেখা হয় কোথায় 10-12 এপ্রিলে নাগাদ। সেখানে লিয়াকত আলী কী বলেছিলেন খুব ইম্পর্ট্যান্ট। প্রথম কথা যে আলাদা দেশ হিসেবে পাকিস্তান বানানো খুব কঠিন হবে। দ্বিতীয় যে ব্রিটিশদেরকে থেকে যেতে হবে 1948-এর পরেও যদি এই ব্যাপারটা ঠিক করতে হয়, পাকিস্তান আমাদের চাই। তৃতীয়, আর্মিকে 2টো ভাগ করতে হবে, পাকিস্তান এবং হিন্দুস্তানে। এবার এটা মোটামুটি ঠিক হলো যে একটা পাকিস্তান বলে একটা বিষয় তো তৈরি হতে হবে, না হলে এটা সামলানো যাবে না। জিন্নার মাথায় তখনও কিন্তু এটাই রয়েছে যে
ভারতবর্ষের আন্ডারে, ইন্ডিয়ার আন্ডারে একটা হিন্দুস্তান আর পাকিস্তান, কিছু কিছু রাজ্য হিন্দুস্তান, কিছু কিছু রাজ্য পাকিস্তান, এবং এরা নিজস্ব আইন বানাবে, এরা নিজস্ব আর্মি থাকবে, এদের কিন্তু ডিফেন্স, ফরেন অ্যাফেয়ার্স এবং কমিউনিকেশনস কমন হবে, যেটা রাজ্যগুলোর ক্ষেত্রেও আমরা ডিথ্রন্ডে আলোচনা করেছি। কংগ্রেস চাইছেন যে না, সেন্টারটাই স্ট্রং হবে। কংগ্রেস মানে নেহেরু, প্যাটেল, গান্ধী, যে সেন্টারটা স্ট্রং হবে, রাজ্যগুলো স্ট্রং হবে না। কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে বিবাদের মূল কারণ কিন্তু এটা। আচ্ছা আচ্ছা। এবং আয়েশা জালাল বলতেন যে আসলে জিন্না চাইতেন সেন্টারে আরও পাওয়ার। পাকিস্তানটা একটা বার্গেনিং চিপ ছিল ওনার কাছে। উনি শুধু পাকিস্তানের জুজুর ভয় দেখিয়ে ব্যাপারটা করতে চাইতেন। তো যাই হোক, আমরা আগের বার একটা কথা বলেছিলাম যে ব্যালকানাইজেশন প্ল্যান তৈরি হয়, ওটা মোটামুটি এপ্রিল মাস থেকে শুরু হয়, যে সমস্ত রাজ্যগুলোকে স্বায়ত্তশাসন দেওয়া হবে এবং তারা পরে ঠিক করবে যে তারা হিন্দুস্তানে যাবে না ইন্ডিয়াতে যাবে না পাকিস্তানে যাবে। আর নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স মুসলিম অধ্যুষিত এলাকা, কিন্তু কংগ্রেস সাপোর্টেড গভর্নমেন্ট, সেখানে একটা প্লেবিসাইট হবে, ওই মানে একটা ভোট হবে যে তারা ইন্ডিয়াতে থাকতে চায় না পাকিস্তানে থাকতে চায়। তেমনিভাবে বাংলাতেও একটা ভোট হবে, তেমনিভাবে পাঞ্জাবেও একটা ভোট হবে, যারা ইন্ডিয়াতে থাকতে চায় না পাকিস্তানে থাকতে চায়। এই হচ্ছে মূলত কথাবার্তা হলো। এটা ওরা পাঠালেন বাইরে, কিন্তু মানলেন না কেউ আর কি। মানে মানলেন না বলতে, মে মাসে যখন এই জিনিসটা দেখানো হলো জিন্নাকে এবং নেহরুকে, জিন্না বলছেন যে না, বাংলা এবং পাঞ্জাব ভাগ করা যাবে না। জিন্না এবং নেহরু দুজনেই বলছেন, জিন্না এবং নেহরু দুজনেই বলছেন বাংলা না, জিন্না বলছেন বাংলা এবং পাঞ্জাব ভাগ করা যাবে না। জিন্না বলছে ভাগ করা যাবে না, পুরোটা লাগবে, পুরোটা লাগবে। কেন? বাংলার ব্যাপারে ওনার আইডিয়া ছিল যে কলকাতাটাই তো ইকোনমিক্যালি ইম্পর্ট্যান্ট। ইস্ট বেঙ্গল যেটাতে মূলত মুসলিম অধ্যুষিত এলাকা, উনি বলতেন রুরাল স্লাম, গ্রাম্য বস্তি, ওখানে না আছে খাবার, কারণ অ্যাকচুয়ালি ওখানে খাবারের খুব শর্টেজ ছিল, একটা গরিব জায়গা, ওটা আমি নিয়ে করবোটা কি, রুরাল স্লামটাকে। জিন্নার দুটো অ্যাজাম্পশন পরবর্তীকালে কত ভুল প্রমাণিত হয়েছে। আর দ্বিতীয়ত বলতেন যে পাঞ্জাবের শিখরা ইন্টেলেকচুয়ালি খুব একটা কেপেবল নয়। আচ্ছা, তো এরা আমাদের আন্ডারে থাকুক, পাকিস্তানের আন্ডারে থাকুক, তাহলে পরে এদের আদতে উন্নতি হবে, এরা নিজেরা গভর্ন করতে পারবে না কখনো। ওকে, কতটা ভুল প্রমাণিত হয়েছে। আজকে বাংলাদেশের গ্রোথ রেট মানে সব কিছু পাকিস্তানের থেকে বেশি, সেই রুরাল ইসলাম। আর পাঞ্জাবের শিখরা কতটা ভারতবর্ষের উন্নতিতে করেছে, মানে ভারতবর্ষের আজকে যে ইকোনমিক রিফর্মস, তার পেছনে দুজন, মনমোহন সিং এবং প্ল্যানিং কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন মন্টেক সিং আলুওয়ালিয়া, দুজনেই শিখ। এবং তাছাড়াও প্রচুর শিখরা কতটা ইন্টেলেকচুয়াল সেটা আমাদের আর বলে বোঝানো দরকার। এই দুটো অ্যাজাম্পশনে উনি চলতেন। তো যাই হোক, বালকান প্ল্যান আর অ্যাপ্রুভ হলো না। 2 জুন একটা মিটিং হলো নেহেরু এবং জিন্না এবং মাউন্ট ব্যাটেনের মধ্যে। সেখানে মোটামুটি এটা ঠিক হলো যে এবার ইন্ডিয়া আর পাকিস্তান দুটো ভাগ করে দিতেই হবে, এবং সেটা দেশ হবে। এতক্ষণ অবধি বোধহয় এই ডিসিশনটা প্রথমবার 2 জুন এই ডিসিশনটা প্রথম, এবং জিন্না প্রথমে অ্যাকসেপ্টই করেনি এটাকে। কারণ জিন্নারও বোধহয় মনে হয়েছিল যে এতটাও বোধহয় চাইনি আমি। হ্যাঁ, উনি জানতেনই যে পাকিস্তান তো চাইছি আমি, ইন্ডিয়া ভাগ করতে তো চাইছি না। অন্তত এই বইয়ের তাই মত। এটার বিরুদ্ধে মত নিশ্চয়ই থাকবে, কিন্তু এই বইয়ের মত হচ্ছে উনি চাইতেন হিন্দুস্তান এবং পাকিস্তান আন্ডার ইন্ডিয়া। আর নেহেরু মেনে নিলেন। নেহেরুদের মনে হলো যে, কিন্তু নেহেরুরা এটা যে বাংলা এবং পাঞ্জাব ভাগ করো, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার আমাদের ইন্ডিয়াতে থাকুক, এটা নিয়ে দীর্ঘদিন লড়াই হয়েছে। তো যাই হোক, এই 2 জুনের এই ঘটনাটাতে, এই মিটিংয়ে এটা তৈরি হয়ে গেল যে ভারতবর্ষ দুভাগে ভাগ হবে, ইন্ডিয়া এবং পাকিস্তান। এবং তখন একটা পার্টিশন কমিটি তৈরি হলো, একটা বাউন্ডারি কমিশন তৈরি হলো। এবার বাউন্ডারি বানাতে হবে, দুটো কান্ট্রি হয়ে যাচ্ছে, বর্ডার বানাতে হবে। কীভাবে হবে? বাউন্ডারি কমিশনের জন্যে লোক নিয়োগ করা হলো। 30 জুন
অর্থাৎ আর 1.5 মাস পরে, হ্যাঁ 1.5 মাস পরে ভারতবর্ষ ভাগ হয়ে যাবে দুটো দেশে। 30 জন বাউন্ডারি কমিশন তৈরি হচ্ছে। এবং সেই বাউন্ডারি ক্রিয়েট হবে, বর্ডার ক্রিয়েট হবে, বাপরে ইটস এ হিউজ থিং। অতটুকু সময়ের মধ্যে কীভাবে সম্ভব? আমার 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 এক পরিচিত আর কি, তার দাদু এই বাউন্ডারি কমিশনের মেম্বার ছিলেন, ঢাকা হাইকোর্টের জাস্টিস ছিলেন, এবং তারপরে তাকে মানে বাউন্ডারি কমিশনে কী হয়, দুটো বাউন্ডারি কমিশন তৈরি হয়, একটা পাঞ্জাব বাউন্ডারি কমিশন, একটা বেঙ্গল বাউন্ডারি কমিশন। পাঞ্জাব দুটো কমিশনেই দুজন করে, 2 হিন্দু জাজ এবং 2 মুসলিম জাজ এমনি রিক্রুট করা, মানে 2 কংগ্রেসের নমিনেটেড, 2 মুসলিম লীগ নমিনেটেড জাজ হয়ে এই 4 জাজ, ওদিকে 4 জাজ বেঙ্গল বাউন্ডারি কমিশনে এরা তৈরি হয়। এবং পরে সিরিল র্যাডক্লিফ বলে একজনকে নিয়োগ করা হয় পুরো বাউন্ডারি কমিশনের হেড করার জন্য, যে কারণে বর্ডারটাকে র্যাডক্লিফ লাইন বলে। একদম একদম। কিন্তু মানে আমি তার থেকে শুনেছি, তার পরিবার এখনো অবধি মনে করে, মানে তাকে আমি যখন সে পাকিস্তানের লোক, হ্যাঁ, তো তাকে আমি যখন ইন্ডিপেন্ডেন্স ডের দিন শুভেচ্ছা জানাই, সে বলে যে আমরা জানি না, আমার পরিবারই হয়তো দায়ী ভারতবর্ষ আর পাকিস্তানের মধ্যে এত বিবাদের জন্য, কারণ আমরাও কন্ট্রিবিউট করেছি। বললাম কীভাবে? তো সেই আমি প্রথম জানলাম যে তার ঠাকুরদা বাউন্ডারি কমিশনের মেম্বার ছিলেন, এবং সে তখন আমি হয়তো আমরা শেয়ারও করতে পারি তার পারিবারিক সংগ্রহে রাখা একটা সেই লেটারটা, যেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বাউন্ডারি কমিশনের 30 জুন অ্যাপয়েন্টমেন্ট করা হয়। এবং তারা কিন্তু খুব অদ্ভুত ব্যাপার, আমি খুঁজতে চেষ্টা করেছি, না সিরিল র্যাডক্লিফ, না এই 8 জন জাজের কেউ কোনোদিনও বাউন্ডারি কমিশনে কী হয়েছিল বা সেই সময়কার অভিজ্ঞতা নিয়ে একটা কথাও তারপরে বলেননি, একটা কোনো বই লেখেননি, একটা কোনো মেমোয়ার লেখেননি। এবং কেউ জানেও না, মানে বাইরে থেকে অবজেক্টিভলিও কেউ লেখেনি। বাইরে থেকে লিখেছে অনেকে, কিন্তু তারাই তো আসল কাজটা করেছে। মানে হ্যাঁ, তাদের কোনো ভার্সন নেই। তাদের কাছে ওই এক্সপিরিয়েন্সটা খুব ট্রমাটিক ছিল। তুই ভাব, 1.5 মাসের মধ্যে দুটো দেশকে ভাগ করে দিতে হবে, যে দেশটা এতদিন ধরে একসাথে ছিল। এটা কি সহজ কাজ? সহজ মানে হিউজ। তো এই হিসেব মতো তখন ইন্ডিয়া আর পাকিস্তান দুটো ডিভাইড হয়। ওই ভোট টোট হয় আর কি, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ারেও ভোট হয়ে ওরা পাকিস্তানেই যাবে ঠিক করে। তো এবং ঠিক হয় যে 15 আগস্ট 1947 ভারতবর্ষ, ওই 3 জুনই হঠাৎ করে মাউন্টব্যাটেন ডিক্লেয়ার করে দেন। তোমাকে পরে জিজ্ঞেস করা হচ্ছে 15 আগস্ট 1947 কেন, 30 জুন 1948 কথা ছিল। উনি বলেন না, আমার মনে হয়েছে এর থেকে বেশি দেরি করলে আরও হিংসা বাড়বে। ও ওকে, অলরেডি যে হিংসাটা চলছিল সেই মুহূর্তে, কিন্তু উনি জানতেন না যে এই হিংসাটা কী রূপ নিতে চলেছে আগামী 2 মাসে। তো ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাস হয়ে ভারতবর্ষ দুভাগে ভাগ হয়ে যায়। এই ভাগ হওয়ার সময় কি ঘটেছিল বা কিভাবে মানুষজন এফেক্টেড হয়েছিল সেটা নিয়ে নিশ্চয়ই বইতে অনেকটাই বক্তব্য আছে। এই জায়গাটা পড়তে গিয়ে আমি যে বলছিলাম না শুরুতে, যে এক একটা প্যারাগ্রাফ পড়ে আমাকে বসে থাকতে হয়েছে। একটা ঘটনা, কয়েকটা প্যাটার্ন ছিল হিংসার, এবং দুপক্ষে একই রকমভাবে হচ্ছে, অদ্ভুত। একটা হচ্ছে গ্রামে আক্রমণ। একটা গ্রামে একটা দল, হয় হিন্দু অধ্যুষিত গ্রাম হলে মুসলিমরা, আর মুসলিম অধ্যুষিত গ্রাম হলে হয় শিখরা বা হিন্দুরা, এরা আক্রমণ করছে, সমস্ত পুরুষদেরকে মেরে ফেলছে এবং মহিলাদেরকে নিয়ে চলে যাচ্ছে। একটা উদাহরণ দিচ্ছি শুধু, কি হতো। একজন ব্রিটিশ লেখা, এয়ার পেট্রোলিং হতো তখন কিছু কিছু জায়গায়, তিনি ফ্লাইট দিয়ে যাচ্ছেন, দেখছেন একটা গ্রামে অনেকে দাঁড়ানো লাইন করে, আরও কাছাকাছি গিয়ে বললেন সবগুলো মহিলা, প্রায় 50 জন মতো মহিলাকে লাইন করে দাঁড়া করানো হয়েছে। পরে প্লেন রেখে জিপ নিয়ে যখন যান, তখন দেখেন যে ওই গ্রামের সমস্ত পুরুষকে মেরে ফেলা হয়েছে। একটা ঢিবি, যেটা ঢিবি দেখে প্রথমে দূর থেকে মনে হচ্ছিল বোধহয় ওটা খড়ের ঢিবি, গিয়ে দেখলেন ওটা সব মৃতদেহের ঢিবি, 100-150। আর মহিলাদের মধ্যে কিছু মারা পড়েছেন, যারা বেঁচে গেছেন তাদেরকে লাইন করে দাঁড়া করিয়ে এবার যারা আক্রমণ করতে এসেছিল তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। ইনি ফায়ার করতে জান, ওনার রিভলভার কাজ করে না, ব্রিটিশ যে অফিসার ছিলেন, উনি চট করে জিপ ঘুরিয়ে আবার নিয়ে থানায় গিয়ে রিভলভার ঠিক করে অন্য জিনিসপত্র নিয়ে আসেন, দেখেন এরা আর কেউ নেই।
সেই দিনই তিনি অন্য রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন রাস্তার মধ্যে 45-50টার মতো মহিলার মৃতদেহ পড়ে আছে, কারো গায়ে একটাও কাপড় নেই, সবার স্তন কেটে নেওয়া হয়েছে, গর্ভবতী যারা ছিলেন তাদের পেট চিরে দেওয়া হয়েছে। দেখলেন যে একটি মহিলা যার স্তন নেই, গায়ে কাপড় নেই, যে বেঁচে আছে তখন অবধি, এবং সবগুলোই হয়েছে তাদের উপরে সাংঘাতিকভাবে অত্যাচার করার পরে, মানে গ্যাং রেপ করার পর সে মহিলাটা উঠে সাহায্যের জন্য কথা বলে আবার পড়ে গেলেন, মরে গেলেন, একজনও বেঁচে নেই। বাপরে, আচ্ছা, এতটা হিংসা, এতটা নৃশংস, এটা হচ্ছে, এটা কেন এত নৃশংসতা কেন? শুধুমাত্র ওরা আমাদের উপরে অত্যাচার করছে ওখানে, তাই আমি আমাদের এখানে অত্যাচারটা করব। কি অদ্ভুত না? আরেকটা প্যাটার্ন ছিল ট্রেন টু পাকিস্তান, অনেকে পড়েছে, একজন এগুলো ব্রিটিশদের লেখা, তো এই জন্য এগুলোর মধ্যে এক একটা সেই সময় যত ট্রেন এসছে আর গেছে, মানে লাহোর থেকে অমৃতসর থেকে লাহোর বা রাওয়ালপিন্ডি, এই যে ট্রেনের রুটে যত ট্রেন গেছে এসছে, তার মধ্যে 70-80% ট্রেনে শুধু মৃতদেহ গেছে। রিফিউজিরা ট্রেনে উঠেছে 1000 থেকে 1500 রিফিউজি, বা কোনো ক্ষেত্রে 2000-2500 রিফিউজি, যখন তারা জীবিত অবস্থা সব ট্রেনে উঠেছে, রাস্তায় কোথাও একটা তাদের দাঁড়া করিয়ে সবাইকে মেরে ফেলা হয়েছে, কেউ পালাতে পারেনি। ট্রেনটা গিয়ে যখন অন্যদিকে পৌঁছেছে দেখা গেছে শুধু মৃতদেহ এসছে। একজন লিখছেন যে আমি দেখলাম একটা অমৃতসরে একটা ট্রেন এসে পৌঁছলো, সবাই মারা যায়, মানে 2000 মতন বা 1500 মতো মৃতদেহ শুধু। ট্রেনের গায়ে বড় বড় করে লেখা, কতল করনা হামসে শিখো, ওখান থেকে লিখে পাঠিয়েছে। এখান থেকে আরেকটা ট্রেন গেল, ওখানে আরও বেশি মুসলিমদেরকে মেরে ওদিকে পাঠানো হয়েছে, সেটার গায়ে লিখে দেওয়া হলো বড় বড় করে, কতল করনা শিখ লিয়া। মানে কি বলবি, মানে বাপরে, যাই না, সত্যি কি বলবো আমি যাই না, মানে ইটস ভেরি ডিস্টার্বিং। কিন্তু এটা কিন্তু আমার আপনার পূর্বপুরুষরাই করেছে, সেটাই, মানে অ্যাকচুয়ালি আমি এটা ভাবতেও পারছি না। অ্যাকচুয়ালি আমি জানি না, মানে এরকম শুনেছি আমরা অনেক সময়, অনেক কিছুই শুনেছি, বাট যখন এটা অন দ্য ফেস আসে সত্যি মনে হয় কি যে সত্যি এটা হয়েছে, মানে কিন্তু অবভিয়াসলি এটা সত্যি ঘটনা। মানে এরকমভাবে আমি জানি না এতটা নৃশংস কী করে হয়ে গেছিলো মানুষ। আমার মনে হয় তার পেছনে নিশ্চয়ই কোনো একটা বিল্ড আপ তো ছিল, সেই বিল্ড আপ থেকে না হলে মানুষের নৃশংসতা এতটা বেরিয়ে আসে। মানে তখন, এবং সেটা পৌঁছতে দিল্লি অবধি পৌঁছে গেছে, ওদিকে শুধু বর্ডার এরিয়াতে তো থাকেনি ব্যাপারটা, তাদের সম্পত্তিগুলো সমস্ত নিয়ে নেওয়া হয়েছে। প্রবলেম মানে একটা হচ্ছে যে নেহেরু বা জিন্নাহ এরা দুজনেই কেউ ধার্মিক যেহেতু ছিলেন না, নেহেরু ছিলেন সোশ্যালিস্ট আর আর জিন্নাহ সমস্ত জিনিসটাকে পলিটিক্যালি দেখতেন। ওনারা বুঝতেই পারেননি যে ধর্ম নিয়ে এরকম একটা উন্মাদনা হতে পারে, এবং সেই কারণে সেটাকে হ্যান্ডেল করে উঠতে পারেননি। নেহেরু ভাবতেন যে এটা একটা সোশিও ইকোনমিক প্রবলেম বা সোশিও পলিটিক্যাল প্রবলেম, তো ইকোনমিক প্রবলেম যদি হয়, সোশ্যাল প্রবলেম হয়, তাহলে আর কত, মানে তার জন্য তো মানুষ মেরে ফেলবে না, দুদিকে লোক চলে যাবে। আর জিন্নাও বুঝতে পারেননি যে এটা হতে পারে কখনো, কারণ উনি পলিটিক্যালি ভাবছেন, যে মুসলিমরা একটা পলিটিক্যাল গ্রুপ, উনি কখনো ভাবছেন না এটা একটা রিলিজিয়াস গ্রুপ। দুজনেই খুব ডিস্টার্বড ছিলেন, কিন্তু জিন্নাহ আলাদা করে এবং নেহেরু আলাদা করে প্রচণ্ড ডিস্টার্ব ছিলেন, কিন্তু কিছু করে উঠতে পারছেন না। ব্রিটিশরা এই সময় কোনো হেল্প করছে না, আর এটা খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এই সময় কেউ কি কোনোভাবে এই হিংসাটা থামানোর জন্য এগিয়ে আসেনি বা থামানোর কোনো চেষ্টা করেনি? করেছেন ব্রিটিশদের কিছু সৈন্য, তখন একটা পাঞ্জাব বাউন্ডারি ফোর্স। আচ্ছা, এই হিংসাটা যে হয়েছে না, এই হিংসাটার মূলত কিন্তু পাঞ্জাবে হয়েছে। বেঙ্গল এবং কলকাতা কিন্তু সেই তুলনায় অনেক বেশি শান্ত ছিল। তার একটা কারণ, তারা একটা দাঙ্গা দেখে নিয়েছে 1 বছর আগে। দ্বিতীয় একটা কারণ, গান্ধীজি নিজে 13ই আগস্ট থেকে পুরো সময়টা ছিলেন কলকাতায়, তিনি একটা ভূমিকা পালন করেছেন।
এবং বাংলা মানে যেটা ইস্ট পাকিস্তান সে সময় ছিল, এবং এদিকে যিনি ছিলেন প্রফুল্ল ঘোষ এবং ওদিকে খাজা নাজিমউদ্দিন, এরা দুজনে মিলে মোটামুটি একটা ব্যাপারটাকে ম্যানেজ করার চেষ্টা করেছিলেন, যে রিফিউজি প্রবলেমটা, এবং ফেজডভাবে এসছে এদিকে। একবারে কিন্তু 47-এ সবাই চলে যায়নি বা চলে আসেনি বাংলা, ধীরে 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 হবে, এটাই আইডিয়া ছিল। তার জন্য ব্যাপারটা অনেক বেশি ম্যানেজ করা গেছে এদিকে। হয়নি হিংসা তা বলছি না, কিন্তু যে হিংসাটা আমরা গল্প শুনেছি ছোটোবেলা থেকে, সেটা এই পাঞ্জাবের হিংসা নয়। পাঞ্জাবের হিংসাটা অন্য লেভেলে চলে গেছিলো, যে আজকের মানে আজকের পাকিস্তানে পাঞ্জাবে হিন্দু প্রায় নেই বললেই চলে, আর এদিকের ইন্ডিয়ার পাঞ্জাবে মুসলিম নেই বললেই চলে। কিন্তু এই দুটো একদম প্রায় 50-50 পপুলেশন ছিল বলে মিলেমিশে। সেটার মানে হিংসাতে এমনই একটা জায়গায় চলে গেছে ব্যাপারটা, যে আজকের দিনে এই অবস্থা দাঁড়িয়েছে। হ্যাঁ, তো পাঞ্জাব বাউন্ডারি ফোর্স চেষ্টা করেছে ব্রিটিশদের আন্ডারে, কিন্তু আমরা শুরু করেছিলাম যে 1857-এর পরে একটা কাস্ট বেসড তৈরি হলো, এবং বাঙালি এবং ইউপির লোকদের আর নেওয়া হলো না। নেওয়া হলো মূলত কাদের, পাঠানদেরকে, পাঞ্জাবি মুসলিম এবং শিখ, এরাই 50-60%। যেটা এরা ভেবেছিলেন ব্রিটিশরা, যে এই আমাদের যে সৈন্যটা আছে এরা লয়াল থাকবে সম্পূর্ণভাবে এবং বায়াসলেস হবে, এরা ব্রিটিশদের হয়ে কাজ করবে, মানে প্রফেশনাল ফোর্স। এই পার্টিশনের সময় দেখা গেল সেটা আর কাজ করছে না। পার্টিশনের সময় পাঠান এবং পাঞ্জাবি মুসলিমরা সেই সময় যে মুসলিম গ্যাং, তাদের সাথে মিলে হিন্দু এবং শিখদের ওপর অত্যাচার করছে। শিখ যে সৈন্যরা ছিলেন ব্রিটিশতে, তারাও কিন্তু প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে শিখ গ্যাংদের সাথে মিশে সাহায্য করে। এটা একটা বড় কারণ পাঞ্জাবে ওইভাবে হিংসা ছড়িয়ে যাওয়া। আর ব্রিটিশ যে সৈন্য ছিল, প্রায় 30-40 হাজার ব্রিটিশ সৈন্য ছিল। ব্রিটিশরা ঠিক করে রেখেছিলেন যে ব্রিটিশ সৈন্যরা ভারতবর্ষের মানুষের প্রাণ কখনো বাঁচাবে না, এরা শুধুমাত্র ইউরোপিয়ানদেরকেই প্রোটেক্ট করবে। দিল্লিতে বসেছিল ব্রিটিশ ফোর্স, তারা শুধুমাত্র ইউরোপিয়ান অফিসারদেরকে প্রোটেক্ট করেছে, তারা পাঞ্জাবের বাউন্ডারিতে যায়নি, বেঙ্গলের বাউন্ডারিতে আসেনি। তার মানে ব্রিটিশরা যদি প্রপার ভূমিকা নিত হয়তো কিছু ডিফারেন্স পড়তে পারতো, আমরা জানি না। মানে না, নিশ্চয়ই পড়তো, কারণ যখন পার্টিশনের কথা শুরু হয় তখন ওখানকার পাঞ্জাবের যিনি গভর্নর ছিলেন জেনকিন্স বলে, উনি বলেছিলেন যে প্রায় 1 লক্ষ সৈন্য লাগবে এই ব্যাপারটাকে যদি, কারণ উনি দেখছেন যে কীভাবে বাড়ছে এই দিনে দিনে এই হিংসাটাকে, উনি চেয়েছিলেন। কিন্তু পাঞ্জাব বাউন্ডারি ফোর্স তৈরি হয়েছিল 20,000 মানুষ দিয়ে, 20,000-এর মধ্যে ওই হচ্ছে পাঠান, শিখ এবং 50-60% তারা তো পার্টিশন হয়ে গেছে তারপরে। তো কাজেই তারা আর কীভাবে করবে? তো ব্রিটিশ ফোর্স এলে পরে বা গুর্খারা এলে পরে এটা হতো, কিন্তু গুর্খাদেরকে ওরা এলিট ফোর্স বানিয়ে রেখেছে। আর গুর্খারা যেমন বাংলায় এসছে, কলকাতায় গুর্খা ফোর্স এসছিল বলে কলকাতায় অত বেশি আর হিংসা পরে হয়নি, কিন্তু ব্রিটিশ ফোর্সকে তারা পাঠায়নি। ব্রিটিশের জার্নালেও লেখা হয়েছে যে ব্রিটিশ ফোর্সকে কেন ইউজ করা হচ্ছে না এই জিনিসটা সামাল দেওয়ার জন্যে, কারণ সেই সময়ও ব্রিটিশ ফোর্সদের ছিল যে একজন ব্রিটিশ ফোর্সের মানুষ, ব্রিটেনের সৈন্য যদি একজন দাঁড়িয়ে যায় 100 জন ভারতীয় কিন্তু ভয় পেয়ে পালিয়ে যেত। দেখা গেছে বারবার যে একজন সৈন্যের একজন কেউ দাঁড়িয়ে একটা গুলি চালাবো বললে পরে এই যে সমস্ত শিখদের জাঠা বা মুসলিম মবেরা সমস্ত ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, এদের আর ইউজ করেনি। তো কাজে এই জিনিসটা বাড়তে 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 ওই জায়গায় চলে গেছিল আর কি। বাপরে, কি মারাত্মক হিংসা! মানে এটা কল্পনাও করা যায় না অ্যাকচুয়ালি। না, অ্যাকচুয়ালি কল্পনার বাইরে হিংসা। অথচ আমরা যেই দেশটায় বসে এই মুহূর্তে যে পডকাস্টে বসে কথা বলছি, এই যে ভারতবর্ষ, এই যে কলকাতা, কি ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা পালন করেছে যে এই ইতিহাসটা নিয়ে আমরা কথা বলছি। কলকাতার শহরটা বা কলকাতার সেই সময়টা, বাংলা কতটা ইম্পর্ট্যান্ট একটা জায়গা ছিল। মানে হয় হতেই পারতো যে আমরা ভাবি না যে এই বাংলাটা যদি সব ঠিকঠাক মতো হতো তাহলে বাংলাটা ইস্ট পাকিস্তানের পার্টি হতো বা এখন বাংলাদেশের পার্টি। জিন্নাত পুরো বাংলাটাই চেয়েছিলেন এবং সেটা নিয়ে বহু লড়াই হয়েছে। কলকাতা নিয়েই তো মূলত সমস্যাটা ছিল যে কলকাতাকে ইস্ট পাকিস্তানের লাগবেই। জিন্না কিন্তু কখনো ইস্ট পাকিস্তানে যাননি, ঢাকায় যাননি, কলকাতা এসছেন। আবার হ্যাঁ, এই হিংসাটাও তো হয়েছে সেটা নিয়ে। আচ্ছা, তারপর মানে এই হিংসার গল্পগুলো এক একটা এত হৃদয় বিদারক। আমি 2-3টে বললাম,
একটা এরকমই আবার একটা শিখ গ্রুপ যাচ্ছিল সমস্ত সবাইকে নিয়ে, হঠাৎ তারা দেখে যে একটা মুসলিম মানুষ আর কি, সে ওদের দেখে দৌড়ে চলে গেল। তো ভেবেছে এবার তারা মুসলিমদেরকে নিয়ে আসবে। ট্রাক থেকে নেমে পড়ে, রেল লাইনে সমস্ত দাঁড়ায়, তারা বলে যে আমরা তো মরবই, কিন্তু আগে মহিলাদেরকে মেরে ফেলি। তারা সমস্ত মেরে ফেলতে যাবে, এই সময় দেখে দূর থেকে আলো একটা ট্রাকে, চিৎকার করছে না করো না করো না। ওই যে মুসলিম যে ছেলেটা দৌড়ে গেছিলো, ও বুঝতে পেরেছিল যে এরা যেই রাস্তা দিয়ে যাচ্ছে এই রাস্তাটাতে এরা অ্যাটাকড হবে। তারা গিয়ে ব্রিটিশ থানায় আর কি, থানায় বলেছে, এবং তখন ব্রিটিশ ফোর্স এসছে এদেরকে প্রোটেক্ট করার জন্য। এসব ঘটনাও ঘটেছে এরকম কিছু কিছু, নিশ্চয়ই হবে কিছু কিছু খুব খুব। এবং এটা আমি একটা উদাহরণ দিলাম, উল্টো দিকেরও এমনি ঘটনা প্রচুর ঘটেছে আর কি, যে নিজেদের প্রাণের মায়া ত্যাগ করে বা করে মানুষ সাহায্য করার চেষ্টা করে, কিন্তু বেশিরভাগ ঘটনাই হচ্ছে খুব 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 খারাপ ঘটনা। না অবভিয়াসলি যখন এরকম একটা হিংসা চলে তখন কিছু মানুষ তো হবে যাদের মধ্যে সেই হিউম্যান সাইডটা দেখা যাবে, সেটা খুব স্বাভাবিক, কিন্তু বেশিরভাগটাই এরকম ডিস্টার্বিং। হ্যাঁ, মানে একটা সময় কি হলো, এই 47-এর অগাস্টের পর, বোধহয় সেপ্টেম্বরে বা অক্টোবর নাগাদ, লিয়াকত এবং নেহরুর যখন দেখা হলো, আবার ওদের মধ্যে একটা চুক্তি হলো যে 2-3টে জিনিস। একটা হচ্ছে যে এই যে রিফিউজিরা এসছে, এদের প্রপার্টিটা, ওদিকটা তো বাড়িঘর ছেড়ে এসছে, অনেকেই সমৃদ্ধ ছিলেন, তাদের প্রপার্টিটা কি হবে, তাহলে যারা পার হয়ে গেছে তাদেরকে দেয়া হোক, এবং এই মহিলাদেরকে যাদেরকে নিয়ে নেওয়া হয়েছে দুদিকেই, তাদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা হোক। ফিরিয়ে দেওয়ার যখন ব্যবস্থা করতে যাওয়া হলো, তখন দেখা গেল যে অনেকেরই কিন্তু আর পরিবার তাকে নিচ্ছে না, অনেকে পাগল হয়ে গেছে। মান্টো অনেকটা লিখেছেন এই সমস্ত ঘটনা নিয়ে। ঠিক, হ্যাঁ, একজন লিখেছেন যে ওদেরকে ওই সমস্ত উদ্ধার করে নিয়ে এসে রাখা হয়েছে একটা জায়গায়, প্রায় 150 মহিলা সেখানে রয়েছেন। উনি যখন গেলেন যে এদেরকে ফিরিয়ে জিজ্ঞাসা করে নি যে এরা কোন ফ্যামিলির, কোথায় যাবে, দেখলেন ওই 150-র মধ্যে 80%ই পাগল হয়ে গেছে। তারা কোনো মানুষের ছায়া দেখলে পরেই গুটিয়ে পড়ছে বা চিৎকার করে উঠছে, এতটা ট্রমাটাইজড। তো হ্যাঁ, মানে যাকে অনেকটা ডিস্টার্বিং বিষয়টা, কিন্তু এই ডিস্টার্বিং ট্রুথটা ইজ এ ট্রুথ, দ্যাটস অলসো ট্রু। কারণ আমাদের এটা সত্যি ঘটনা, এই ঘটনাটা আমাদের এই 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 দেশেই, এই মাটিতেই ঘটেছে, এবং যেভাবেই হয়ে থাক, আমরা ইন্ডিপেন্ডেন্সের বিভিন্ন ঘটনা শুনি, পার্টিশনের বিভিন্ন পার্সপেক্টিভ শুনি, আজকে একটা অন্য পার্সপেক্টিভ নিয়ে কথা বললাম। আরেকটা জায়গা আমার মনে হয় লাস্ট একটা জিনিস বলা দরকার আর্মি নিয়ে। এই যে আর্মি কেন কোনো ভূমিকা পালন করেনি ব্রিটিশে, তার পেছনে আরেকটা কারণ ছিল। সেটা হচ্ছে সে সময় আর্মির হেড ছিলেন অখিনলেক বলে একজন, অখিনলেক বা অচিনলেক বা অকিনলেক, প্রোনাউন্সিয়েশন ভুল হতে পারে, আমার মনে হচ্ছে ওনার স্পেলিং থেকে অখিনলেক হবে। অখিনলেক ভারতবর্ষের ইন্ডিয়ান আর্মিকে নিয়ে প্রচণ্ড তার গর্ব ছিল, এবং উনি এটা কোনোভাবেই মেনে নিতে পারেননি যে আর্মি দুভাগে ভাগ হবে। যখন এটা ঠিক হলো যে ভাগ হবেই, তখন উনি এতটা বিজি হয়ে পড়লেন শুধু আর্মিকে দুভাগে ভাগ করার জন্যে, যে এই আর্মি যে ইন্টারনাল সিকিউরিটিতে ব্যবহৃত হতে পারে, এই পার্টিশনের এই হিংসা থামানোর জন্যে বা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে, এটা উনি আর প্রায়োরিটাইজই করলেন না। উনি শুধু আর্মিকে কীভাবে ডিভাইড করা যায়, কারণ কাস্ট বেস তো, যে মুসলিম ব্যাটালিয়ানগুলোকে ওদিকে নেওয়া হোক, হিন্দু ব্যাটালিয়ানকে এখানে নেওয়া হোক, মোটামুটিভাবে 1/3 পাকিস্তানে গেছে, 2/3 ইন্ডিয়াতে এসছে, এই নিয়ে উনি 2-2.5 মাস ব্যস্ত ছিলেন, কাজেই এটা হয়নি। তো একটা সময় আবার নেহরুর এটাও মনে হয়েছে যে অকিনলেক খুব পাকিস্তানপন্থী হয়ে যাচ্ছেন। আচ্ছা, তো যখন এই সমস্ত চলছে, তখন এবার জিন্না তো ভাবেননি কোনোভাবেই যে পাকিস্তানটা কি হতে হবে, এবং উনি বলেও ছিলেন যে ব্রিটিশ সৈন্য এবং ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের লোকজনকে আমার দরকার, যেটা আমি বললাম। তো ভারতবর্ষ থেকে জেনারেল থিমায়ার আন্ডারে নেহরু বললেন যে আর্মি আমাদের সরকারের আন্ডারে কাজ করবে। অকিনলেকের এটা পছন্দ হয়নি, সেই জন্য উনি পাকিস্তানপন্থী হয়ে গেলেন, আর ব্রিটিশ সৈন্যরা ওদিকে গেল। জিন্না দেখলেন যে এদের ছাড়া আমার চলবে না,
আমি অ্যাডমিনিস্ট্রেশনটাই ম্যানেজ করতে পারবো না। কারণ ভারতবর্ষ মানে ইন্ডিয়া তৈরি হওয়ার জন্য মতিলাল নেহরু 1928 সালে কনস্টিটিউশন লেখার কাজ শুরু করেছেন। ইন্ডিয়া স্বাধীন হলে পরে সেটার রূপরেখা কি হবে সেটা নিয়ে কংগ্রেসের দীর্ঘদিনের একটা ভাবনা ছিল, 5 ইয়ার প্ল্যানিং ইত্যাদি সমস্ত কিছু। পাকিস্তান নিয়ে এরকম কোনো প্ল্যানিং ছিল না, শুধু পাকিস্তান লাগবে এই পর্যন্ত ধারণা ছিল। আর যে পাকিস্তানটা আমাদের লাগবে সেটা তো একটা রাজ্য হিসেবে এবং সেটা রাজ্য হিসেবে হলে তো এই কনস্টিটিউশনের এটাই কাজ করবে আর কি, রাইট। এবং অনেকে বলেন যে ওটা একটা বার্গেনিং চিপ, কাজেই কিচ্ছু ভাবা হয়নি। তো তখন জিন্নাহ এবং লিয়াকত দুজনেই খুব নির্ভর করতে আরম্ভ করলেন এই ডিফেন্সের উপরে। সমস্ত কিছু, অ্যাডমিনিস্ট্রেশন, ল অ্যান্ড অর্ডার, সিকিউরিটি, ইভেন ট্রেডের সিকিউরিটি, সব কিছুর জন্য ব্রিটিশ ফোর্সের উপরে ডিপেন্ড করা আরম্ভ করলেন। এই যে ব্রিটিশ ফোর্স ইম্পর্টেন্ট হয়ে গেল পাকিস্তানের সরকার চালানোর জন্য, সেটা কিন্তু আজ অবধি আছে। আজকে যে আমরা দেখি যে আমরা বলি তো অনেকেই যে পাকিস্তানে ফোর্স খুব ইম্পর্টেন্ট, মিলিটারি খুব ইম্পর্টেন্ট সরকারের থেকেও, তার মূলটা কিন্তু ওখানে। যে জিন্নাহ এবং লিয়াকত আলী খান দুজনের কেউই পাকিস্তান সম্বন্ধে যেহেতু তাদের সম্যক ধারণা ছিল না যে অ্যাডমিনিস্ট্রেশন, তারা প্রচণ্ডভাবে ব্রিটিশ ফোর্সের উপরে ডিপেন্ড করেছে, যে কারণে তারা একটা খুব বেশি পাওয়ার পেয়ে গিয়েছিল সেই সময় থেকে। প্লাস জিন্নাহ মারা গেলেন, উনি যখন কেউ জানতেন না যে জিন্নাহর টিবিটা খুব অ্যাডভান্স স্টেজে আছে, উনি 1 বছরের মধ্যে মারা যান পাকিস্তান তৈরি হওয়ার। তারপর থেকে এটা আর কি। আর ওদিকে ভারতবর্ষ তখন মানে ইন্ডিয়া যেটা আর কি, নেহরুর আন্ডারে তখন চেষ্টা করছে যে, নেহরু খুব একটা মিলিটারিকে পছন্দ করতেন না, সে কারণে একটু ডাউন প্লে করেছেন এবং চাইতেন যে ব্রিটিশ ফোর্স সব চলে যাক এখান থেকে। বরং ইন্ডিয়ার যারা জুনিয়র অফিসার ছিলেন ইন্ডিয়ান আর্মিতে, তারাই ধীরে ধীরে প্রমোশন পেয়ে ইন্ডিয়ান আর্মি তৈরি করে, যারা খুব নেহরু, গান্ধী এদেরকে খুব সম্মানের চোখে দেখতেন। কাজে ইন্ডিয়ান আর্মি সবসময় ইন্ডিয়ান গভর্নমেন্টের আন্ডারে একটা ডিপার্টমেন্টের মতো হয়েই থেকে গেছে আর কি। না, যদি পারভেজ মুশারফের ইনসিডেন্টের সময়টাই দেখা যায়, ওই সময়টা যে পাকিস্তানের সেনা অভ্যুত্থান, সেই অর্থে বহুবার হয়েছে। বেশিরভাগ সময়ই সেনা দিয়েই চলেছে এবং সেনাকে ওরা খুব ইম্পর্টেন্ট মনে করে দেশ চালানোর জন্য। কারণ হচ্ছে এটাই যে একদম স্বাধীনতার সময় থেকেই সেনাই খুব ইম্পর্টেন্ট ছিল ওদের ওখানে। প্লাস ওই যে পাঞ্জাবি, মুসলিম এবং পাঠানরা তো সেনার মূল পার্ট ছিল, তো একটা শক্তিশালী সেনাও ছিল ওদের কাছে, শক্তিশালী সেনাও ছিল। এবং আজকে এই যে ঘটনাটা নিয়ে বা এই যে সময়টা নিয়ে আমরা কথা বললাম, সেই সময়ের ইম্প্যাক্ট আজকের সময়েও আমাদের সোশ্যাল স্ট্রাকচারে, পলিটিক্যাল স্ট্রাকচারে, যে কোনো রকম সোশিও পলিটিক্যাল স্টেটের উপর এখনও তার বিরাট এফেক্ট আছে। আরেকটা লাস্ট বলে নিই, এটার একটা এফেক্ট আমার যেটা মনে হয় যে পুলিশ এবং আর্মি কম, যেহেতু আর্মিটা অনেক বেশি ইন্ডিয়ানাইজড, পুলিশের সিস্টেমটা কিন্তু ব্রিটিশদের মতোই থেকে গেছে। পুলিশকে কেন ইউজ করা হতো সেই সময়? পুলিশও তো কোনো ভূমিকা পালন করেনি পার্টিশনের সময় সেইভাবে। তাদের মূল কাজটা ছিল ইউরোপিয়ানদের রক্ষা করা, ভারতীয়দের থেকে ইউরোপিয়ানদের রক্ষা করা। অর্থাৎ যারা পাওয়ারে আছে, ব্রিটিশ অফিসার ইত্যাদি, তাদেরকে রক্ষা করা। তো তাদের স্ট্রাকচারটাই অমনি। আজকেও যদি আমরা দেখি, সাধারণ মানুষের থেকে যারা সরকারি কর্মচারী, যারা কর্মচারী নয়, সরকারি অফিসার বা নেতা, তাদেরকে রক্ষা করাটাই মনে হয় একটু প্রায়োরিটি পায়। যেভাবে ব্রিটেনে যেভাবে পুলিশটা রয়েছে, যে ল অ্যান্ড মানে পুলিশ ইজ ফর সিটিজেন, সেই জিনিসটা কিন্তু এখনও অনেক ফোর্সের ক্ষেত্রে তৈরি হয়নি সেভাবে। বাট হ্যাঁ, তারপরে সেটা চেঞ্জ হয়েছে কিছুটা, বাট এখন অবধি ওই ব্যাপারটা আছে। হ্যাঁ, সিস্টেমটা যেহেতু ওখান থেকে শুরু হয়। ঠিকই না, তবে যেটা আমি বলছিলাম যে এই পুরো ব্যাপারটার আজকের সমাজেও তার একটা বিরাট প্রভাব, কিন্তু এই পুরো ঘটনাটার বিরাট প্রভাব, এই পার্টিশনের প্রভাব। পার্টিশন জড়িত হিংসার, যদি আমি বলবো হিংসার কোনো প্রভাব এখন অবধি হয়তো নেই, বাট এই যে বারবার বিভিন্ন সময়ে এই যে দুটো ধর্ম নিয়ে হিন্দুস্তান পাকিস্তান ভাগ হওয়ার পর এবং এই পুরো বিষয়টা হওয়ার পর, এই যে দুটো ধর্ম নিয়ে বারবার বিভিন্ন রকম ডিবেট তৈরি হয়, বিভিন্ন রকম কনফ্লিক্টস তৈরি হয়, তার পেছনে এটা তো একটা বিরাট, এই হিস্ট্রিটার তো একটা বিরাট অবদান আছেই। একদমই, নিশ্চয়ই। মানে ওই
কিন্তু আমার মনে হয় হিস্ট্রিটাকে একটু অন্যভাবে দেখলে ভালো হয়, যে অত্যাচার তো শুধু মানে একটা ধর্মের লোক হয়নি, রাইট, অত্যাচার তো দুদিকের ধর্মের লোকই হয়েছে। এবং আমার মনে হয় যদি অনেকেই অনেক ডিবেট এ নিয়ে করবেন, বাট আমার মনে হয় অত্যাচার যখন করেছে দুদিক থেকেই প্রায় সমান সমান প্রায় অত্যাচার সমান সমান, এটাতে কোনো এটাতে দ্বিমত নেই। মানে তুই বল যে এক তরফ থেকে 5 লাখ লোক মারা গেছে, না আরেক তরফ থেকে 6 লাখ লোক মারা গেছে, তাতে মানে বেশি এটা হয়ে গেল, কম এটা হয়ে গেল, হয় না। সেই হিসেবটা কি কেউ ঠিক করতে পারবে? মানে না না, হিংসা তো হয়েছে, যেই ধরনের হিংসার কথা আমরা বললাম আজকে, মানে যেগুলো হয়েছে, যেগুলো সত্যি ঘটনা, সেটার কি তুই নাম্বার দিয়ে বিচার করতে পারবি? না না, একেবারেই নয়, সেটা কোনোভাবেই নাম্বার দিয়ে বিচার করার কোনো প্রশ্নই ওঠে না। এবং যা হয়েছে তার একটা কি বলবো, তার জাস্টিফিকেশন হতে পারে না কোনোদিন কোনোভাবে, কোনো দিকের, যে কোনো দিকের হোক। হিংসা, এরকম হিংসা হলে সেটা হিংসাই, ব্যাস। তো অ্যাকচুয়ালি হিস্ট্রিটাকে একটু অন্যভাবে দেখলে বোধহয় আজকের দিনটা আর একটুখানি অন্যভাবে দেখা যায়। আমার মনে 2-3টে জিনিস আমাদের, যদি আমরা একদম শেষ সামারাইজ করি, এক, আমাদের পার্টিশন কেন হয়েছিল, সেটা হচ্ছে ক্ষমতার লড়াই থেকে হয়েছিল। যখন 35-এ যখন তৈরি হয়ে যায় যে ভারতবর্ষ স্বায়ত্তশাসিত হবে, বা এটাও ঠিক হয় যে ভারতবর্ষকে এক রকমের ইন্ডিপেন্ডেন্স দেওয়া হবে, তখন তো দুটো দল বা দু ধরনের নেতারা ক্ষমতার জন্যে পাগল হয়ে গেছিলেন। তার জন্যে 10 থেকে 30 লক্ষ মানুষ মারা যান। কাজেই যারাই ক্ষমতায় রয়েছে তারা কেন কিছু করেছে সেটাকে বোঝাটা একটু জরুরি। সাধারণ মানুষের জন্য সবসময় যে তারা সব রকম ভাবছেন বা ঠিক ভাবছেন সেটা নয়, একদমই, সেটা বোঝা খুব জরুরি। দ্বিতীয়, আমার মনে হয় একটা জিনিস, যে ধর্মের কারণে মানুষ কীরকম অন্ধ হয়ে যেতে পারে এবং কতটা হিংস্র হয়ে যেতে পারে, নৃশংস হয়ে যেতে পারে সেটা, এবং এটা আমাদের পূর্বপুরুষরা করেছে। এই দায়িত্বটা নিয়ে যদি আমরা থাকি, আমাদের সাথে কি হয়েছে সেটা নিয়ে বেশি আলোচনা হয়, আমাদের পূর্বপুরুষরা কি করেছেন সেটা নিয়ে আলোচনা কম হয়। ঠিক। সেই দায়িত্বটা নিয়ে থাকলে পরে আমার মনে হয় আমাদের মধ্যে মনুষ্যত্ব আরেকটু কিছুদিন বেঁচে থাকবে। রাইট। আর আমাদের চারদিকে যে ইতিহাসটা তৈরি হচ্ছে আজকের দিনেও, সেটার পেছনে যে পুরোনো দিনের অনেক লিগেসি আমরা বহন করে চলেছি, যে লিগেসিগুলো সবকটা ঠিক লিগেসি নয়, সেটাও বুঝলে পরে আমার মনে হয় আমরা অন্যরকম একটা দেশ বা অন্যরকম একটা সমাজ বানাতে সক্ষম হতে পারি। সেটা আমার মনে এইগুলোই শেখার, ইতিহাস নইলে পড়ার উদ্দেশ্যটা কি যদি আমরা আজকের দিনটাকে ঠিক না করতে পারি? একদমই তাই। এবং আমরা ইতিহাসে কি হয়েছে, আমাদের পূর্বপুরুষরা কি করেছে, এবং সেটা আমরা করব কি করব না, এই ডিসিশনটা বা এই মরাল কম্পাসটা যদি আমাদের ঠিক হয়ে যায় ওইটা দিয়ে, ওই ইতিহাসটা বুঝে, তাহলে নাথিং লাইক ইট, তাহলে তুই যেটা বললি সেরকমই একটা নতুন ভালো সমাজ হয়তো আমরা তৈরি করতে পারবো। আর অবভিয়াসলি যেটা করতে হয় সেটা হলো নলেজ কে শেয়ার করার একটা আলাদাই মজা আছে। সে নলেজ যতটাই কষ্টের হোক, যতটাই দুঃখের হোক, নলেজ ইজ নলেজ। কারণ আমার মনে হয় শুধু আমরা ভালো জিনিস মানে আমাদের ইতিহাসের ভালো জিনিস তো আমরা অনেক শুনি, বাট তার মধ্যে যে ডার্কার সাইডসগুলো আছে সেগুলো নিয়েও কথা বলা উচিত। যেই কারণে তুই শেষে বললি, এই ডার্কার সাইডগুলো আমরা রিপিট করতে চাই না, রিপিট হোক সেটাও কোনোভাবে চাই না। সো আজকের এপিসোড এখানেই শেষ করবো উইথ দ্য আইডিয়া অফ এ বেটার সোসাইটি, এ মোর পিসফুল সোসাইটি, যেটা আমরা সবসময়ই কামনা করে থাকি, আই থিঙ্ক। সো আজকের এপিসোড এইটুকু নিয়েই শেষ করব। আর তার সঙ্গে যেটা আমি সবসময় বলি সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরের এপিসোডে বৈঠকের নেক্সট এপিসোডে একটা অন্য কোনো বই নিয়ে আমরা আসবো। তার আগে যেটা বলি,